2019-এর ঘটনা। আমি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। জীবনের এক নতুন অধ্যায়ে সবে পা রেখেছি। চারদিকে পড়ার এক প্রচণ্ড চাপ। স্বপ্ন পূরণের জন্য আমাকে অনেকগুলো কোচিং ক্লাসে দৌড়াতে হতো। এর মধ্যে সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ ক্লাসটা ছিল গণিতের। সপ্তাহে 3 দিন ঠিক রাত 9টায় শুরু হয়ে 10টায় শেষ হতো। আমি আমার এক বান্ধবী সুমির সাথে একটা ম্যাচে থাকতাম। অন্য বিশ্ববিদ্যালয়ে পড়তো, কিন্তু আমাদের দুজনের থাকার ঠিকানা ছিল একই ছাদের নিচে। আমাদের বোঝাপড়াটাও ছিল চমৎকার। সেদিন ছিল এক শনিবারের রাত। গণিত ক্লাস শেষ করে যখন বের হলাম, ঘড়ির কাঁটা 10টা ছুঁয়েছে। সাধারণত এই সময়ে রাস্তা কিছুটা হলেও সচল থাকে, কিছু মানুষজন রিক্সা সিএনজি চলাচল করে, কিন্তু সেদিন চারপাশটা ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। রাস্তাটা যেন এক গভীর ঘুমে তলিয়ে গেছে। চারপাশের দোকানপাট সব বন্ধ। রাস্তায় একটা কুকুর পর্যন্ত চোখে পড়ছিল না। এই অদ্ভুত নীরবতা আমার বুকের ভেতর একটা অজানা ভয় ঢুকিয়ে দিচ্ছিল। আজকালকার দিনকাল ভালো না। নির্জন রাস্তায় একা একটা মেয়ের জন্য যে কোনো মুহূর্তে বিপদ নেমে আসতে পারে। মনের মধ্যে নানা রকম অশুভ চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি দ্রুত পায়ে হাঁটতে শুরু করলাম, কিন্তু প্রতিটা পদক্ষেপের সাথে আমার ভয় যেন দ্বিগুণ হচ্ছিল। নিজের জুতোর শব্দই প্রতিধ্বনিত হয়ে কানে আসছিল। মনে হচ্ছিল যেন অন্য কেউ আমার পেছনে হাঁটছে। বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলাম, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিলাম না। এই ভুতুড়ে পরিবেশ আমার স্নায়ুকে দুর্বল করে দিচ্ছিল। আমি সিদ্ধান্ত নিলাম, এভাবে হেঁটে মেসে ফেরাটা বুদ্ধিমানের কাজ হবে না। একটা রিক্সা বা সিএনজি পেলে খুব ভালো হতো, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আশেপাশে কোনো যানবাহনের চিহ্ন মাত্র নেই। রাস্তাটি এতটাই নির্জন যে আমার আগে কখনো এমনটা চোখে পড়েনি। এই রাস্তার পাশে একটা ছোট্ট কবরস্থান আছে, স্থানীয় মানুষদের কবরস্থান। যতবার এর পাশ দিয়ে যাই, বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে ওঠে। আজও তার ব্যতিক্রম হলো না। কবরস্থানটার দিকে তাকাতেই শির দাঁড়াতে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করছিলাম আর ভাবছিলাম, আজ হয়তো হেঁটেই ফিরতে হবে। দোয়া পড়তে পড়তে যখন সামনে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই ঘটনাটা ঘটল। কোত্থেকে যেন একটা নতুন চকচকে সবুজ রঙের সিএনজি আমার সামনে এসে নিঃশব্দে থেমে গেল। আমি এতটাই অবাক হয়েছিলাম যে কয়েক মুহূর্ত কথাই বলতে পারিনি। এই নির্জন রাস্তায়, যেখানে একটা পাখিরও সাড়া নেই, সেখানে এমন একটা নতুন সিএনজি। ব্যাপারটা আমার কাছে যতটা স্বস্তির মনে হচ্ছিল, তার চেয়েও বেশি অদ্ভুত লাগছিল। সিএনজি চালক চুপচাপ স্টিয়ারিং ধরে বসে আছে, কোনো কথা বলছে না, আমার দিকে তাকাচ্ছেও না। তার এই নীরবতা আমার অস্বস্তি আরো বাড়িয়ে দিচ্ছিল। আমি কিছুটা ইতস্তত করে কাছের ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে বললাম, মামা, ওই সামনে আমাকে একটু নামিয়ে দিতে পারবেন? লোকটা কোনো কথা বলল না, শুধু হ্যাঁসূচক মাথা নাড়ল। তার এই আচরণেও আমি অবাক হলাম। সাধারণত চালকরা কোথায় যাব, কত ভাড়া, এসব নিয়ে কথা বলেন, কিন্তু এই লোকটা একদম চুপ। আমি লোকটার দিকে ভালো করে তাকালাম। তার গায়ের রংটা অস্বাভাবিক রকমের কালো। সাধারণ মানুষের গায়ের রং এতটা কালো হয় না। মনে হচ্ছিল রাতের এই অন্ধকারে তাকে দাঁড় করিয়ে দিলে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না, অন্ধকারের সাথে মিশে যাবে। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, যেন একটা পাথরের মূর্তি। আমি কিছুটা সাহস সঞ্চয় করে আবার জিজ্ঞাসা করলাম, কত ভাড়া রাখবেন মামা? এবারও লোকটা আমার দিকে না তাকিয়ে অদ্ভুত এক স্বরে বলল, আপনি বসেন, ভাড়া না দিলেও হবে। তার এই কথাটা শোনার পর আমার বুকের ভেতরটা ধক করে উঠল। প্রথমে ভাবলাম এটা নির্ঘাত কোনো ফাঁদ, আমাকে বিপদে ফেলার জন্য কোনো চক্র হয়তো এভাবে কাজ করে, কিন্তু পরক্ষণে চারপাশের ভুতুড়ে নীরবতার কথা মনে পড়ল। এই নির্জন রাস্তায় একা দাঁড়িয়ে থাকার চেয়ে এই সিএনজিটাতে উঠে পড়াটাকে শ্রেয় মনে হলো। যা হবে দেখা যাবে, অন্তত চেষ্টা তো করা যাবে। তাছাড়া লোকটা তো আমাকে বসতে বলেছে, কোনো জোর করেনি। হয়তো আসলে কোনো ভালো মানুষ এর হাতে একটা মেয়েকে একা দেখে সাহায্য করতে চাইছে। এসব 7-5 ভাবতে ভাবতে আমি আর দেরি না করে সিএনজিতে উঠে বসলাম। ভেতরে বসার পর আমার মনে হলো আমি হয়তো জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেললাম। আমি সিএনজির সিটে ঠিক মতো বসার আগেই চালক কোনো শব্দ না করে গাড়ি চালাতে শুরু করলো। তার গাড়ি চালানো এতটাই মসৃণ আর স্থির ছিল যে আমি প্রথমে বুঝতে পারিনি গাড়ি চলতে শুরু করেছে। আমি লোকটার দিকে আর চোখে তাকালাম। সে সামান্যতম নড়াচড়া করছে না। স্টিয়ারিং হুইলটা এমনভাবে ধরে আছে যেন ওটা তার শরীরেরই একটা অংশ। বাইরে থেকে হঠাৎ দেখলে কেউ বলতেই পারবে না যে সে গাড়ি চালাচ্ছে নাকি চুপচাপ বসে আছে। পুরো ব্যাপারটা দেখে আমার মনে হচ্ছিল আমি কোনো মানুষের সাথে নয়, বরং একটা রোবটের সাথে চলছি। আমি ভয়ে চুপচাপ বসে রইলাম আর চারপাশ দেখতে লাগলাম। রাস্তাটা এতটাই ফাঁকা যে মনে হচ্ছিল এই পৃথিবীতে আমি আর এই রহস্যময় চালক ছাড়া আর কেউ নেই। স্ট্রিট লাইটের আলো কিছুক্ষণ পরপর সিএনজির ভেতরে এসে পড়ছিল আর মিলিয়ে যাচ্ছিল, যা আমার ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছিল। আমি লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম। তার শারীরিক গঠন দেখে মনে হচ্ছিল মধ্যবয়সী হবে। একটা সাধারণ শার্ট আর লুঙ্গি পরা ছিল।
কিন্তু তার চেহারায় এমন কিছু একটা ছিল যা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। হঠাৎ এক ঝলক আলোর ঝলকানিতে আমি তার চোখ দুটো দেখতে পেলাম। আয়নার ভেতর দিয়ে তার চোখের দিকে তাকিয়ে আমার শরীর জমে গেল। চোখ দুটো টকটকে লাল, যেন ভেতরে রক্ত জমাট বেঁধে আছে। আমি ভাবার চেষ্টা করলাম, হয়তো চালক কোনো ধরনের নেশা করে কিংবা সারাদিন ধরে সিগারেট খায়, তাই চোখ এমন লাল হয়ে গেছে। নিজেকে এভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ভেতরের ভয়টা কিছুতেই কমছিল না। গাড়ি চলতে চলতে হঠাৎ করে আমি একটা পচা গন্ধ পেলাম। গন্ধটা এতটাই তীব্র যে আমার বমি চলে আসার উপক্রম হলো। মনে হচ্ছিল কোনো কিছু পচে গলে গেলে যেমন গন্ধ বের হয়, ঠিক তেমন। আমি প্রথমে ভাবলাম হয়তো রাস্তার পাশ থেকে আসছে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলাম গন্ধটা অন্য কোথাও থেকে নয়, বরং স্বয়ং সেই চালকের শরীর থেকে বের হচ্ছে। গন্ধটা সহ্য করতে না পেরে আমি আমার ওড়নার এক কোণ দিয়ে নাক চেপে ধরলাম। অনেকক্ষণ চুপ থাকার পর আমি আর থাকতে না পেরে চালককে জিজ্ঞাসা করলাম, মামা, এটা কিসের গন্ধ? চালক আমার কথার কোনো উত্তর দিল না। সে আগের মতো স্থির হয়ে বসে রইল, যেন আমার কথা তার কানেই যায়নি। তার এই নীরবতা আমার বিরক্তি আর ভয় দুটোই বাড়িয়ে দিল। আমি ভাবলাম হয়তো সে শুনতে পায়নি, তাই আমি আরেকটু জোরে আবার জিজ্ঞাসা করলাম, মামা, আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, এই গন্ধটা কোত্থেকে আসছে? তার এই আচরণে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি কিছুটা রাগান্বিত স্বরে মুখ থেকে ওড়না সরিয়ে বললাম, এটা কেমন ধরনের ব্যবহার? আপনাকে আমি এতবার জিজ্ঞাসা করছি, আপনি আমার কোনো কথারই উত্তর দিচ্ছেন না কেন? আমার কথা শেষ হতেই লোকটা এমন জোরে ব্রেক করলো যে আমি প্রচণ্ড গতিতে সামনের দিকে ঝুঁকে পড়লাম এবং সিএনজির লোহার জালির সাথে আমার মাথায় সজোরে বাড়ি লাগলো। মাথায় প্রচণ্ড ব্যথা করছিল। আমি আহ বলে একটা চিৎকার করে উঠলাম। ব্যথার চোটে আমি লোকটাকে কিছু বলতে যাব, তার আগে সে তার কালো লম্বা আঙুল দিয়ে এক জায়গায় ইশারা করলো। আমি তার ইশারার দিকে তাকিয়ে দেখলাম আমি আমার বাসার সামনে এসে পড়েছি। ব্যাপারটা আমার কাছে যেমন বিরক্তিকর মনে হচ্ছিল, তার চেয়েও বেশি ভয়ের লাগছিল। এই লোকটার সাথে আর এক মুহূর্ত নিরাপদ নয়, তাই আমি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি সিএনজি থেকে নেমে গেলাম। নামার পর আমি পকেট থেকে ভাড়া বের করে তার দিকে এগিয়ে দিলাম, কিন্তু চালক টাকার দিকে একবার তাকিয়ে আমার দিকে তাকালো। তারপর সে খুব বীভৎস একটা বাঁকা হাসি দিল। সে হাসি কোনো সাধারণ মানুষের হাসি ছিল না। তার ঠোঁটের কোণ দুটো এমনভাবে বেঁকে গিয়েছিল যে তার চেহারাটা মুহূর্তে এক ভয়ঙ্কর অবয়বে পরিণত হলো। তার সেই হাসি দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো আমার হৃৎপিণ্ডটা যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। চালক টাকাটা নিল না, সে আবার সিএনজি স্টার্ট দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই সিএনজিটা যেন বুলেট ট্রেনের গতিতে এক নিমেষে আমার চোখের আড়াল হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। একটা সিএনজি এত দ্রুত কিভাবে চলতে পারে? আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। যত দ্রুত সম্ভব দৌড়ে বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে পড়লাম এবং এক ছুটে দোতলায় আমাদের ম্যাচে চলে গেলাম। আমার শরীর তখনও থরথর করে কাঁপছিল। আমি প্রায় দৌড়াতে দৌড়াতে আমাদের ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়ালাম। উত্তেজনায় আর ভয়ে আমার হাত কাঁপছিল, যার কারণে চাবি দিয়ে তালা খুলতেও বেশ বেগ পেতে হচ্ছিল। কয়েকবার চেষ্টার পর দরজা খুলে আমি প্রায় হুমড়ি খেয়ে ভেতরে ঢুকলাম এবং দ্রুত দরজাটা বন্ধ করে দিলাম। সুমি তখন বিছানায় বসে বই পড়ছিল। আমাকে এমন হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে ও কিছুটা অবাক হয়ে গেল। আমার ফ্যাকাশে মুখ আর আতঙ্কিত চোখ দেখে বুঝতে পারলো যে আমার সাথে খারাপ কিছু একটা ঘটেছে। আমি কোনো কথা না বলে ওর পাশে গিয়ে বসলাম এবং ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার পুরো শরীর তখনও কাঁপছিল। সুমি আমাকে আশ্বস্ত করার চেষ্টা করলো। সে আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে বলল, কি হয়েছে রে শারমিন, এমন করছিস কেন? সব ঠিক আছে তো? ওর কথায় আমি যেন কিছুটা ভরসা পেলাম। আমি ওকে জড়িয়ে ধরেই পুরো ঘটনাটা খুলে বললাম। সেই নির্জন রাস্তা, অদ্ভুত দর্শন, সিএনজি চালক, তার অস্বাভাবিক নীরবতা, গা থেকে আসা পচা গন্ধ, রক্তলাল চোখ আর সবশেষে সেই বীভৎস হাসি, কোনো কিছুই বাদ দিলাম না। সব শুনে সুমি প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমাকে শান্ত করার জন্য বলল, আরে ধুর, তুই হয়তো বেশি ভয় পেয়ে গেছিস, তাই এমন মনে হচ্ছে। এমনও তো হতে পারে যে লোকটা আসলে ভালো মানুষ ছিল, তাই হয়তো তোকে নিজের মেয়ের মতো ভেবে সাহায্য করতে চেয়েছিল। আর গায়ের রঙে কি আসে যায়, মানুষ তো কালো হতেই পারে, তুই অযথাই এত চিন্তা করছিস। সুমির সান্ত্বনায় আমি কিছুটা আশ্বস্ত হলাম। ওর কথাগুলো যুক্তিযুক্ত মনে হচ্ছিল। হয়তো আমি অতিরিক্ত ভয় পেয়েছিলাম আর সবকিছুকে অতিরঞ্জিত করে ভাবছিলাম। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। তারপর আমরা দুজনে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমাদের ম্যাচটা ছিল খুব ছোট্ট একটা ফ্ল্যাট, যেখানে মাত্র একটা শোবার ঘর, একটা ছোট রান্নাঘর আর একটা বাথরুম। ডাইনিং স্পেস বলতে খুবই সামান্য একটা গলির মতো জায়গা, আর সেখানে ছিল আমাদের ফ্ল্যাটের মূল দরজা। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। চোখ বন্ধ করলে সেই কালো অবয়ব আর তার বীভৎস হাসিটা ওর চোখের সামনে ভেসে উঠছিল। অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা মনে নেই। হঠাৎ মাঝরাতে এক প্রচণ্ড চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পারলাম
চিৎকারটা আমিই করেছি। আমি স্বপ্নে এক ভয়ঙ্কর ঘটনা দেখছিলাম। আমার চিৎকারের শব্দে সুমি আতঙ্কে লাফিয়ে ঘুম থেকে উঠে বসলো। ও দ্রুত ঘরের লাইট জ্বালিয়ে দিল। আমি দেখলাম আমি দরদর করে ঘামছি আর আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। সুমি আমার পাশে এসে বসে আমার হাত ধরে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে? এমন চিৎকার করলি কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? আমি তখনও স্বপ্নের ঘর থেকে পুরোপুরি বের হতে পারিনি। ঢক ঢক করে কিছুটা পানি খেলাম। তারপর কাঁপতে কাঁপতে সুমিকে আমার ভয়ঙ্কর স্বপ্নের বর্ণনা দিলাম। আমি বললাম, আমি স্বপ্নে দেখেছি আমি ওই সিএনজিটার ভেতরে বসে আছি। হঠাৎ ওই চালকটা এক ভয়ঙ্কর রূপ নিল। তার শরীরটা আরো কালো হয়ে গেল আর মুখ থেকে রক্ত ঝরছিল। সে সিএনজির পেছন দিকে এসে আমার গলা টিপে ধরার চেষ্টা করছিল। আমি চিৎকার করতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল। সে আমার গলায় প্রচন্ড জোরে চেপে ধরেছিল। আমার কথা শুনে সুমির চোখ কপালে উঠে গেল। ও হঠাৎ করে একদম চুপ হয়ে গেল এবং আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। ওর এমন চাহনি দেখে আমি অবাক হলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোর আবার কি হলো? এভাবে তাকিয়ে আছিস কেন? সুমি কোনো কথা না বলে আমার গলার দিকে ইশারা করলো। আমি ওর ইশারার অর্থ বুঝতে পারলাম না। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে গলায় কিছু লেগেছে। আমি বিছানা থেকে নেমে ঘরের কোণে থাকা ছোট্ট আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালাম। সুমি আমাকে কি দেখাতে চাইছিল তা দেখার জন্য। ঘরের লাইট জ্বালানোই ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই আমার মুখ থেকে আরেকটিও শব্দ বের হলো না। আমার শরীর যেন বরফের মতো জমে গেল। আমি দেখলাম আমার গলার ডান দিকে স্পষ্ট কয়েকটি আঙুলের ছাপ পড়ে গেছে। ছাপগুলো একদম টাটকা লালচে হয়ে আছে। মনে হচ্ছে যেন একটু আগেই কেউ সত্যি আমার গলা প্রচন্ড শক্তিতে চেপে ধরতে চেষ্টা করেছিল। স্বপ্নের ঘটনাটা যে বাস্তবেও এমন ছাপ রেখে যেতে পারে তা আমার কল্পনারও বাইরে ছিল। এবার আমি আর সুমি দুজনেই প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমরা একে অপরের দিকে ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমাদের দুজনের মুখে ছিল রাজ্যের বিস্ময় আর আতঙ্ক। সেই রাতের পর থেকে আমি বুঝতে পারছিলাম আমি কোনো সাধারণ ঘটনার সম্মুখীন হইনি, বরং এক অশুভ ছায়ার কবলে পড়েছি। সেই ভয়াল রাতের পর আমাদের দুজনের চোখে আর ঘুম আসেনি। আমরা সারা রাত ঘরের লাইট জ্বালিয়ে একে অপরকে জড়িয়ে ধরে বসেছিলাম। প্রতিটা ছোট শব্দেই আমরা চমকে উঠেছিলাম। মনে হচ্ছিল যেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ভোরের আলো ফোটার পর আমরা যেন কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু সেই রাতের আতঙ্ক আমাদের মন থেকে এক মুহূর্তের জন্য দূর হয়নি। আমার গলার ছাপগুলো তখন স্পষ্ট ছিল। সকালে আমরা দুজন কেউই যার যার বিশ্ববিদ্যালয়ে যায়নি। শারমিন তার কোচিং ক্লাসগুলোতেও যায়নি। আমাদের দুজনেরই মনটা অজানা আশঙ্কায় ভারাক্রান্ত ছিল। সুমি আমাকে পরামর্শ দিল যে ব্যাপারটা আর অবহেলা করা ঠিক হবে না। দ্রুত কোনো ভালো হুজুরের সাথে যোগাযোগ করা উচিত। ওর মতে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো খারাপ জিনিসের হাত আছে। আমি আর দেরি না করে আমার এক পরিচিত আত্মীয়কে ফোন দিলাম। তিনি আমাদের পরিবারের খুব কাছের এবং এসব বিষয়ে তার কিছুটা জ্ঞান ছিল। আমি তাকে ফোন করে কান্নায় ভেঙে পড়লাম এবং গত 2 দিনে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানালাম। তিনি খুব মনোযোগ দিয়ে আমার সব কথা শুনলেন এবং আমাকে সান্ত্বনা দিলেন। তারপর তিনি আমাকে একজন পরিচিত হুজুরের নাম্বার দিয়ে বললেন তার সাথে দ্রুত যোগাযোগ করতে। তিনি বলেছিলেন যে এই হুজুর অনেক অভিজ্ঞ এবং আল্লাহর রহমতে তিনি হয়তো কোনো সমাধান দিতে পারবেন। আমি সেদিনই অর্থাৎ সোমবার সেই হুজুরকে ফোন দিলাম। তাকে আমার পরিচয় দিয়ে সব ঘটনা খুলে বললাম। সিএনজির ঘটনা থেকে শুরু করে গত রাতের দুঃস্বপ্ন আর গলার ছাপ কিছুই বাদ দিলাম না। হুজুর সাহেব খুব ধৈর্য ধরে আমার সব কথা শুনলেন। শোনার পর তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, মা, তোমার কথা আমি শুনলাম। বিষয়টা বেশ জটিল মনে হচ্ছে। তুমি আমাকে 2 দিন সময় দাও। আমি বিষয়টা একটু দেখব এবং বোঝার চেষ্টা করব আসলে কি হয়েছে। 2 দিন পর আমি তোমাকে জানাবো কি করতে হবে। এই 2 দিন একটু সাবধানে থেকো আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেও। হুজুরের কথায় আমি কিছুটা ভরসা পেলেও আমার ভয় কমলো না, বরং ওই খারাপ জিনিসটা যে আমার পিছু ছাড়েনি এটা ভেবে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। 2 দিন আমাকে চরম আতঙ্কের মধ্যে কাটাতে হবে এটা ভেবে আমার দম বন্ধ হয়ে আসছিল। সেদিন সন্ধ্যার দিকে আমি আর সুমি ঘরে বসে বই পড়ছিলাম। বাইরে তখন মাগরিবের আজান হচ্ছে। ঠিক সেই সময় আমরা দুজনেই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা ছিল মানুষের পায়ে হাঁটার, কিন্তু শব্দটা এমনভাবে আসছিল যেন আমাদের ফ্ল্যাটের ভেতরে কেউ ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। অথচ আমি আর সুমি দুজনেই তখন খাটের ওপর বসেছিলাম। আমাদের ছোট্ট ফ্ল্যাটে আর তৃতীয় কোনো ব্যক্তির থাকার কোনো সম্ভাবনা ছিল না। এই অবস্থা দেখে আমাদের দুজনেরই ভয়ে গলা শুকিয়ে গেল। আমরা একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখেই ছিল চরম আতঙ্ক। সুমি ইশারায় আমাকে চুপ থাকতে বলল। আমরা কান পেতে আওয়াজটা শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, স্পষ্ট পায়ের শব্দ। কেউ যেন আমাদের শোবার ঘর থেকে রান্নাঘরের দিকে যাচ্ছে, আবার ফিরে আসছে। আমরা দ্রুত জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমাদের পড়ার শব্দে সে অদৃশ্য পদধ্বনি যেন আরো বেড়ে গেল। মনে হচ্ছিল আমাদের চারপাশে কেউ একজন দ্রুত পায়চারি করছে। আমরা চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে
আয়াতুল কুরসি পড়েই যাচ্ছিলাম। কিছুক্ষণ পর সে আওয়াজটা ধীরে ধীরে থেমে গেল। আমরা আরো অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আর কোনো শব্দ শুনতে পেলাম না। সেই রাতটা আমাদের জন্য আরো একটি বিভীষিকাময় রাত ছিল। আমরা কেউ এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। পরদিন সকালে কিছুটা সাহস সঞ্চয় করে আমরা যে যার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেরিয়ে পড়লাম, কারণ জীবন তো আর থেমে থাকে না। কিন্তু আমার মন পড়েছিল হুজুরের ফোনের অপেক্ষায়। আমি জানতাম আমার জন্য সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। পরের দিনটা কোনো রকম কাটলো। বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে সুমি সন্ধ্যার আগে মেসে ফিরে এসেছিল। কিন্তু আজ ছিল বুধবার, আমার সেই ভয়ঙ্কর গণিত ক্লাসের দিন। আমার মন কিছুতেই যেতে চাইছিল না। গত রাতের অদৃশ্য পদধ্বনির ঘটনাটা আমার স্নায়ুকে একেবারে দুর্বল করে দিয়েছিল। কিন্তু সামনে পরীক্ষা, ক্লাসটা না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই মন না চাইতেও আমাকে অনিচ্ছা সত্ত্বেও কোচিংয়ের জন্য বের হতে হলো। রাত 10টার দিকে ক্লাস শেষ হলো। কোচিং থেকে বের হয়ে আমি খুব ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। সৌভাগ্যবশত সেদিন রাস্তাটা শনিবারের মতো অতটা ফাঁকা ছিল না। কিছু দোকানপাট খোলা ছিল, মানুষজন চলাচল করছিল, কিন্তু তারপরে আমার বুকের ভেতরটা ধকধক করছিল। আমার মনে হচ্ছিল সেই কালো অবয়বটা হয়তো আশেপাশে কোথাও আছে, আমাকে অনুসরণ করছে। আমি সিদ্ধান্ত নিলাম আজ কোনোভাবেই একা ফিরবো না। আমি একটা টেম্পোর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে একটা টেম্পো এসে থামলো। আমি দেখলাম টেম্পোটাতে আরো দুজন মেয়ে বসে আছে। সম্ভবত তারাও কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এছাড়া আরো কয়েকজন পুরুষ যাত্রীও ছিল। টেম্পোতে অন্য মানুষ দেখে আমার মনে কিছুটা স্বস্তি ফিরে এলো। আমি আর দেরি না করে উঠে পড়লাম। আমার কোচিং সেন্টার থেকে মেসে ফিরতে টেম্পো, সিএনজি বা রিক্সায় সাধারণত 15 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। আমি টেম্পোতে বসে মোবাইল ফোন বের করে কিছু কাজ করছিলাম, যাতে বাইরের দিকে তাকিয়ে ভয় না লাগে। কিন্তু কিছুক্ষণ পর এক পর্যায়ে যখন আমার নজর টেম্পোর জানালার বাইরে গেল, তখন আমি চমকে উঠলাম। আমি দেখলাম টেম্পোটা একটা অচেনা জায়গায় এসে পড়েছে। এই রাস্তা আমি এর আগে কখনো দেখিনি। রাস্তার দুপাশে বড় বড় পুরনো গাছ আর ঘুটঘুটে অন্ধকার। কোনো বাড়ি ঘর বা দোকানপাটের চিহ্ন মাত্র নেই। আমি আতঙ্কিত হয়ে ভয়ে ভয়ে পাশের মেয়ে দুটিকে জিজ্ঞাসা করলাম, আপু, এটা কোন জায়গা? আমরা কোথায় যাচ্ছি? কিন্তু মেয়ে দুটি আমার কথার কোনো উত্তর দিল না। তারা এমনভাবে স্থির হয়ে বসেছিল যেন পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেছে। তাদের চোখে কোনো পলক পড়ছিল না। আমি এবার টেম্পোতে থাকা অন্য পুরুষ যাত্রীদের দিকে তাকালাম। তাদের অবস্থাও একই। সবাই অস্বাভাবিকভাবে একদম কাঠের পুতুলের মতো স্থির হয়ে বসে আছে। তাদের চেহারায় কোনো প্রতিক্রিয়া নেই, কোনো ভাবনার ছাপ নেই। এই দৃশ্য দেখে আমার ভয়ে সারা গায়ের লোম দাঁড়িয়ে গেল। রাস্তাটা এতটাই ভয়ঙ্কর আর নির্জন ছিল যে মনে হচ্ছিল যেন এটা কোনো পরিত্যক্ত রাস্তা। আশপাশে মানুষ তো দূরের কথা, একটা কুকুর বা বিড়াল পর্যন্ত চোখে পড়ছিল না। আমার মনে হলো আমি হয়তো কোনো দুঃস্বপ্নের মধ্যে আছি। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। ভয়ে আমি যেন জ্ঞান হারিয়ে ফেলবো এমন অবস্থা। আমি সহ্য করতে না পেরে চিৎকার করে ড্রাইভারকে বললাম, টেম্পো থামান ভাই, টেম্পো থামান, আমাকে এখানে নামিয়ে দেন। আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমার চিৎকার শুনে টেম্পোওয়ালা তার ছোট্ট জানালার ভেতর দিয়ে আমার দিকে তাকালো। আর ঠিক সেই মুহূর্তে আমি টেম্পোওয়ালার মুখটা দেখতে পেলাম। লোকটার মুখ দেখার সাথে সাথে আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বুঝি ফেটে যাবে। আমি ভয়ে মরেই যাব এমন অবস্থা। আমি দেখলাম আর কেউ নয়, সেই সিএনজি ড্রাইভারটাই এই টেম্পো চালাচ্ছে। তার মুখে সেই একই বিভৎস বাঁকা হাসি। তার গায়ের রংটা যেন আরো কালো হয়ে গেছে। কোনো স্বাভাবিক মানুষের গায়ের রং এত কালো হওয়া সম্ভবই নয়। তার রক্তলাল চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছিল। আমি বুঝতে পারলাম আমি আবার সেই খারাপ জিনিসটার ফাঁদে পড়েছি। সে আমাকে ইচ্ছে করে এই অচেনা ভয়ঙ্কর জায়গায় নিয়ে এসেছে। এই অসহনীয় দৃশ্য, এই চরম আতঙ্ক আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার গলা দিয়ে শেষবারের মতো একটা আর্তনাদ বেরিয়ে এলো এবং আমি জ্ঞান হারিয়ে টেম্পোর মেঝেতে লুটিয়ে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরল, আমি চোখ মেলে নিজেকে আমাদের ঘরের বিছানায় আবিষ্কার করলাম। আমার মাথার কাছে সুমি বসেছিল, তার চোখে মুখে ছিল চরম উদ্বেগের ছাপ। জ্ঞান ফেরার পরেও আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। সুমি পরে আমাকে বলেছিল আমি নাকি জ্ঞান হারানোর অবস্থাতেও প্রচন্ড কাঁপছিলাম। আমাকে চোখ খুলতে দেখে সুমি প্রায় কেঁদে ফেলেছিল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, আল্লাহর কাছে হাজার শুকর, তোর জ্ঞান ফিরেছে। আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম। আমি তখনও ঘরের মধ্যে ছিলাম। আমার সবকিছু মনে করতে কিছুক্ষণ সময় লাগলো। যখনই সেই টেম্পো আর ভয়ঙ্কর চালকের মুখটা আমার মনে পড়লো, আমি আবার ভয়ে চিৎকার করে উঠলাম। সুমি আমাকে শান্ত করার চেষ্টা করলো। সে আমার মাথায় পানি ঢেলে দিল। কিছুক্ষণ পর আমি কিছুটা স্বাভাবিক হলে সুমি আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল তোর সাথে শারমিন? তুই ওখানে কিভাবে গেলি? আমি ওকে জানালাম আমি কিছুই জানি না। ও তখন বলল যে ওর ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এসেছিল। কিছু লোক ওকে জানায় যে একটা মেয়ে শহরের বাইরের এক নির্জন রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে আছে। তারা মেয়েটার মোবাইল চেক করে ডায়াল লিস্টে প্রথমে সুমির নাম্বার পেয়ে ওকে ফোন দেয়। খবর পেয়ে সুমি দ্রুত সেখানে গিয়ে আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আমি তখন সুমিকে টেম্পোর ভেতরে সেই
ভয়ঙ্কর ঘটনা খুলে বললাম। কিভাবে অন্য যাত্রীরা পাথরের মতো হয়ে গিয়েছিল, আর কিভাবে আমি দেখেছিলাম যে সেই সিএনজি চালকটাই টেম্পোটা চালাচ্ছিল। আমার কথা শুনে সুমিও প্রচন্ড ভয় পেয়ে গেল। ও বুঝতে পারছিল পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। ঠিক এমন সময় আমার মোবাইলে সেই হুজুরের কল আসলো। আমি কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলাম। হুজুর সাহেব আমাকে জানালেন যে তিনি আমার বিষয়টা দেখছেন এবং তার ধারণা সত্যি হয়েছে। আমার পেছনে একটা খুবই দুষ্ট আর শক্তিশালী খারাপ জিনিস লেগেছে। আমি তখন কান্নায় ভেঙে পড়ি এবং তাকে আজকের রাতের ঘটনাটাও জানাই। সব শুনে হুজুর সাহেব বললেন, মা তুমি একদম চিন্তা করো না, আল্লাহ ভরসা। তুমি কাল সকালে তোমার বান্ধবীকে নিয়ে আমার সাথে দেখা করো, দেরি করবে না। পরদিন সকালেই আমি আর সুমি হুজুরের দেয়া ঠিকানায় গেলাম। তিনি আমাদের দেখে বসতে বললেন। তারপর তিনি আমাকে দেখে কিছু দোয়া পড়ে আমার গায়ে ফু দিলেন। এরপর তিনি একটা ছোট তাবিজ আমার হাতে দিয়ে বললেন, মা এই তাবিজটা টানা 1 সপ্তাহ তোমার ওড়না অথবা জামার সাথে সেফটি পিন দিয়ে লাগিয়ে রাখবে। এটা সবসময় তোমার শরীরের সাথে লেগে থাকবে, কিন্তু খবরদার এটা গলায়, হাতে বা অন্য কোথাও বেঁধে রাখা যাবে না, কাপড়ের মধ্যে আটকে রাখতে হবে। তিনি আরো বললেন, শুধুমাত্র বাথরুমে যাওয়ার সময় তাবিজটা খুলে একটা নিরাপদ ও পবিত্র জায়গায় রেখে অবশ্যই বাথরুমের দোয়া পরে প্রবেশ করবে। আর বাথরুম থেকে বের হয়েই আবার তাবিজটা নিজের জামা কাপড়ের সাথে লাগিয়ে নেবে। 1 মুহূর্তের জন্য অবহেলা করবে না। ঠিক 1 সপ্তাহ পূরণ হলে মাগরিবের আজানের সময় তাবিজটা আগুন দিয়ে পুরোপুরি পুড়িয়ে ফেলবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। আমি হুজুরের কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। সেই তাবিজটা আমি 1 মুহূর্তের জন্য শরীর থেকে আলাদা করিনি, শুধু বাথরুমে যাওয়ার সময় ছাড়া। ওই 1 সপ্তাহ আমি এক অদ্ভুত মানসিক শান্তির মধ্যে ছিলাম। আমার আর কোনো ভয় লাগেনি, কোনো দুঃস্বপ্ন দেখিনি, রাতের বেলায় কোনো অদ্ভুত শব্দ শুনিনি। ধীরে ধীরে আমার জীবন স্বাভাবিক হতে শুরু করলো। 7টা দিন যেন চোখের পলকে কেটে গেল। পড়াশোনার ক্লাস নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভয়াল সেই স্মৃতিগুলো মন থেকে প্রায় মুছিয়ে যাচ্ছিল। কিন্তু 7 দিনের মাথায়, অর্থাৎ যেদিন তাবিজটা পুড়িয়ে ফেলার কথা ছিল, সেদিন আমার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। সারাদিন পড়াশোনার প্রচন্ড চাপের মধ্যে ছিলাম। পরীক্ষা দিয়ে বিকেলে যখন মেসে ফিরলাম, তখন আমি ক্লান্তিতে ভেঙে পড়ছিলাম। মেসে ফিরে আমি কাপড় বদলে বিছানায় গায়ে এলিয়ে দিই। কখন যে মাগরিবের আজান হয়ে গেছে আমি টেরও পাইনি। ক্লান্তিতে আমার চোখ লেগে এসেছিল। তাবিজটা পুড়িয়ে ফেলার কথাটা আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল। সেদিন রাতেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে হঠাৎ একটা হিমশীতল অনুভূতিতে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখলাম ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু জানালার বাইরে থেকে আসা চাঁদের আবছা আলোয় ঘরের জিনিসপত্র কিছুটা বোঝা যাচ্ছে। আমি অনুভব করলাম ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। ঠিক তখনই আমি দেখলাম আমার বিছানার ঠিক পায়ের কাছে একটা মিশমিশে কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেটা আর কেউ নয়, সেই সিএনজি চালকের অবয়ব। এবারের ছায়াটা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট আর ভয়ঙ্কর ছিল। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। মনে হলো কেউ যেন আমার গলা চেপে ধরেছে। সেই কালো অবয়বটা ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে আসতে লাগলো। তার মুখ থেকে একটা পচা তীব্র গন্ধ আসছিল, যা আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু অনুভব করতে পারছিলাম তার হিমশীতল উপস্থিতি আমার একদম মুখের কাছে। ঠিক সেই মুহূর্তে পাশের ঘরে সুমির কাশির শব্দে আমার ঘোরটা কেটে গেল। আমি চোখ খুলে দেখলাম ঘরে কেউ নেই, কিন্তু সেই পচা গন্ধটা তখন আমার নাকে লেগেছিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে লাইট জ্বালালাম। আর তখনই আমার মনে পড়লো আমার সেই ভয়ঙ্কর ভুলের কথা। আমি তাবিজটা পুড়িয়ে ফেলতে ভুলে গেছি। আমি ছুটে গিয়ে আলমারিতে রাখা সেদিনের জামাটা বের করলাম। দেখলাম তাবিজটা তখনও সেফটি পিন দিয়ে লাগানো আছে। আমার ভুলের কারণে যে সেই খারাপ জিনিসটা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে তা বুঝতে আমার আর বাকি রইল না। পরদিন সকালে আমি ভয়ে কাঁপতে কাঁপতে হুজুরকে ফোন দিলাম এবং কাঁদতে কাঁদতে আমার ভুলের কথা স্বীকার করলাম। সব শুনে হুজুর ধমকেশ্বরে বললেন, এটা তুমি কি কাজ করেছো মা? অসম্পূর্ণ আমল ওই খারাপ জিনিসটাকে আরো ক্ষিপ্ত করে তোলে। তুমি একটা বড় ভুল করে ফেলেছ। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, তুমি আজই আমার কাছে এসো। আমি সেদিনই আবার হুজুরের কাছে গেলাম। তিনি আমাকে দেখে বললেন, তোমার ভুলের কারণে সে এখন আরো জেদি হয়ে গেছে। আমি তোমাকে নতুন করে একটি তাবিজ দিচ্ছি। এটি আগেরটির চেয়েও শক্তিশালী। এটিও ঠিক একইভাবে 7 দিন শরীরে রাখবে, কিন্তু এবার যেন কোনো ভুল না হয়। 7 দিনের দিন ঠিক মাগরিবের সময় এটাকে পুড়িয়ে ফেলবে। মনে রেখো, এবার ভুল হলে এর পরিণতি আরো ভয়ঙ্কর হতে পারে। আমি নতুন তাবিজটা নিয়ে এলাম। এই 7টা দিন আমি প্রতিটি মুহূর্ত গুনে গুনে কাটিয়েছি। আমি ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছিলাম, মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। এই 1 সপ্তাহ সেই ছায়ামূর্তিটা আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তাবিজটার কারণে আমার কোনো ক্ষতি করতে পারেনি। 7 দিন পর ঠিক মাগরিবের সময় আমি তাবিজটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলি। সে আমল শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি আর কখনোই সেই দুষ্ট কালো অবয়বটাকে দেখিনি। আমার জীবন আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু সেই কয়েকটি দিনের ভয়ঙ্কর স্মৃতি আমি হয়তো কোনো দিনও ভুলতে পারবো না।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। আশা করি আপনারাও শুনবেন না, আমার ধারণা আর কি। ওনার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আম গ্রামে। উনি এর আগেও একটি ঘটনা আমাদেরকে শেয়ার করেছিলেন। এটি ওনার পাঠানো দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটি উনি শেয়ার করেছেন সেই জায়গাটি ওনার ফুপুবাড়ি এলাকার ঘটে যাওয়া ঘটনা এবং ঘটনাটি একটি সত্য ঘটনা। ওনার ফুপুবাড়ি ওনার গ্রামেরই পাশের গ্রামে। সঙ্গত কারণে উনি ওই গ্রামের নামটি উল্লেখ করেননি। আমরা জানি যে আগেকার দিনে গ্রামের বাড়িগুলো অনেক দূরে দূরে এবং ফাঁকা ফাঁকা ছিল, অনেক ঝোপঝাড় বন জঙ্গল এরকমটা ছিল। এখন তো অনেকটা পরিষ্কার হয়েছে, তারপরেও কিন্তু আমরা যদি গ্রামে যাই আমরা দেখতে পারবো যে অনেক গ্রামে এরকমটা আছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় একটি বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব মোটামুটি ভালোই বলা চলে। তো উনি যাদের ঘটনাটি শেয়ার করেছেন তাদের বাড়িটাও ঠিক এমন ছিল। বাড়িটা ছিল একটু ফাঁকা জায়গায় এবং বাড়ির আশেপাশে ঝোপঝাড় ছিল এবং অনেক দূরে দূরে অন্যদের প্রতিবেশীদের ঘরবাড়ি ছিল আর কি। ওই পরিবারে 4 থেকে 5 জন লোক ছিল। কোনো একদিন বাড়ির সবাই বেড়াতে যায়, কিন্তু ওই বাড়ির একটি মেয়ে যার বয়স 8 থেকে 9 বছর বয়স ছিল, এই মেয়েটি বেড়াতে যায় না। কারণ হচ্ছে জোহরের নামাজের পর তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি মসজিদ রয়েছে। ওই মসজিদের যিনি ইমাম সাহেব আছেন তিনি বাচ্চাদেরকে আরবি পড়ান। এটাকে সাধারণত আমরা মক্তব বলে থাকি। আপনারা অনেকেই এই বিষয়টা এবং শব্দটার সাথে পরিচিত। যেমন ছোটবেলায় আমিও কিন্তু ফজরের নামাজের পরে মক্তবে যেতাম এবং সেখানে আরবি পড়তাম। একদম তখন আমি ছোট, আমি তখন হয়তো বা ক্লাস 3-4 এরকম পড়ি আর কি, আমার যতদূর মনে পড়ে। তো এরকমই একটি সময় কিন্তু ওই মেয়েটি জোহরের নামাজের পরে ওই জায়গাতে ওই এলাকাতে ছিল হচ্ছে জোহরের নামাজের পরে মক্তব পড়ানো। আর ঘটনাটি মোটামুটি আজ থেকে প্রায় 30-35 বছর আগের ঘটনা। এখন ওই মেয়েটি তো মক্তব পড়তে যাবে, এই জন্য সে যায়নি, যার কারণে সে বাড়িতে ছিল। ঠিক যখন জোহরের আজান হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, তখন ওই মেয়েটি রেডি হয়েছে তার আরবি বই নিয়ে, যে সে মসজিদের দিকে যাবে, ওখানে হুজুরের কাছে সে আরবি পড়বে। আরো অনেক বাচ্চারাও সেখানে আসে। তো সেই মেয়েটি যখন বের হচ্ছে বাসা থেকে, হঠাৎ করে দেখে একজন মহিলা, ভিক্ষুক মহিলা, হাতে একটি লাঠি নিয়ে খটখট করতে করতে তার দিকে তাদের বাড়ির দিকে আসছে। মহিলাটি অপরিচিত ছিল, কারণ ওই এলাকায় যারা ভিক্ষা করতে আসতো তাদের মোটামুটি সবাইকেই মেয়েটি চিনত। ওই মহিলাটি ওই মেয়েটির বাড়িতে এই প্রথম এসেছে। মহিলাটি এসে ওই মেয়েটির কাছে কিছু সাহায্য চায়। মেয়েটি বলে, আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি দাঁড়াও, আমি বাসা থেকে বা ঘর থেকে তোমার জন্য কিছু চাল নিয়ে আসি। এই বলে সে চাল আনার জন্য ঘরের মধ্যে যায়। ছোট্ট একটা পাত্রে সে কিছু চাল নিয়ে আসে। চাল নিয়ে যখনই সে ঘর থেকে বের হয়েছে, তখন সে দেখে যে ওই যে একটু আগে মহিলাকে সে দেখে গিয়েছিল, এই মহিলাটি ভয়ানক চেহারার একটা মহিলার আকার ধারণ করেছে। তার চোখ এবং দাঁতগুলো অনেক বড় এবং দাঁতগুলো মুখের মধ্য থেকে বের হয়ে এসেছে এবং চুলগুলো কোকড়ানো কোকড়ানো। ভয়ঙ্কর আকৃতির চেহারা, চুল, দাঁত, চোখ সবকিছু। এটি দেখে ওই মেয়েটি প্রচন্ড ভয় পায়। এক দৌড়ে সে ঘরে চলে যায় এবং ঘরের দরজা আটকে দেয় এবং সে চুপ করে বসে থাকে এবং দোয়া দরুদ পড়তে থাকে। সে যতটুকু জানতো দোয়া দরুদ, ছোট মানুষ যদিও, কিন্তু তারপর সে যতটুকু দোয়া দরুদ জানতো সে সেটা পড়তে থাকে। অনেকক্ষণ হয়ে যায়। সে চিন্তা করে এখন মনে হয় এই জিনিসটি চলে গেছে। এই চিন্তা করে সে জানালার কাছে যায়।
জানালার কাছে গিয়ে যখনই জানালা দিয়ে উকি দেয় উঠোনে যে সেই জিনিসটি আছে কিনা, তখন মেয়েটি দেখে ওই জিনিসটি ঠায় উঠানে দাঁড়িয়ে আছে। এবং সে যখন জানালা দিয়ে উকি দিয়েছে, ওই জিনিসটি তাকে দেখে ভয়ানক শব্দ করে এবং বিশ্রীভাবে হেসে ওঠে। মেয়েটি আরো ভয় পায়। মেয়েটি দেখে যে ওই বাহিরে থাকা ওই মহিলাটি যখন ওকে কিছু করতে পারছে না, তখন ওর সামনেই ওদের গোয়াল ঘরে ওই মহিলাটি ঢুকে যায় এবং ওদের একটি গরু ছিল, ওই গরুর পা ভয়ানকভাবে কামড়িয়ে ধরে। গরুটি তার স্বরে চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু ওই মহিলাটি তার পা ছাড়ছিল না। আর পা কামড়ে ধরে আছে, আর মাথাটা হালকা করে ঘুরিয়ে ওই মেয়েটির দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। এটি দেখার পরে ওই মেয়েটি আর জ্ঞান ধরে রাখতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। ঘন্টাখানেক পরে তার পরিবারের সদস্যরা আসে, এসে দেখে ঘরের দরজা লাগানো। অনেক ডাকাডাকি করে, জানালা দিয়ে দেখে যে ও ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে এবং পানি টানি ছিটা দিয়ে তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর মেয়েটি সব ঘটনা খুলে বলে। তখন ওই গরুর কাছে গিয়ে দেখা যায় যে সত্যি ওই গরুর পায়ে কেউ একজন কামড় বসিয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে যে এই কামড় এমন দাঁতের কামড় যে দাঁতগুলো অনেক চওড়া চওড়া। মানে স্বাভাবিকভাবে এরকম দাঁত কারণ থাকে না। কারণ যদি মানে আমরা যদি দেখি যে কুকুর, শিয়াল, নেকড়ে, বাঘ, ওরা সাধারণত কামড় দিলে ওদের দাঁতগুলো কিন্তু চোখা হয়, কিন্তু আমাদের মুখের মধ্যে যে দাঁতগুলো রয়েছে, বিশেষ করে আমাদের মানে সামনের দিকে যে দাঁতগুলো রয়েছে, এগুলো কিন্তু চ্যাপ্টা দাঁত। ঠিক এমন দাঁতের কামড়, এবং এই দাঁতগুলো অনেক বড় বড়। ওই পরিবারের সদস্যরা বুঝতে পারেনি ওই দুপুরে কে এসেছিল, কেনই বা এরকম আচরণ করেছিল। তবে একজন হুজুরের মাধ্যমে তারা জানতে পারে যে এসেছিল সে একটি জিন ছিল, ক্ষতি করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু সে ক্ষতি করতে পারেনি। আর এটি তার চলাফেরার একটা রাস্তা ছিল, যার ফলে সবসময় দিক দিয়ে যেত। ওই দুপুরবেলা ওই মেয়েটি যেহেতু বাড়িতে একা ছিল, যার কারণে ওই মেয়েটিকে ভয় দেখাতে সে এসেছিল। এরপরে আর কখনো এই ঘটনা ওই পরিবারে ঘটেনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, এই ঘটনাটা 100% সত্য এবং যার প্রমাণ রয়েছে এখনো, এটা এবং প্রমাণ চাইলে তিনি দিতে পারবেন, এই কথা তিনি আমাকে বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুরব্বীর কাছ থেকে তিনি এই ঘটনাটা কালেক্ট করে এবং বলেছেন যদি আমি চাইলে আমি ঘটনাটা পড়ে শোনাতে পারি। ঘটনাটা শুরুর আগে তিনি কিছু তথ্য দিতে চেয়েছিলেন। সবাই জানেন যে তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটা দেশের বৃহত্তম সেচ প্রকল্প। 1979 সালে সেই সেচ প্রকল্পের কাজ শুরু হয় এবং 1989 সালে তিস্তা সেচ প্রকল্পের কাজ শেষ হয়। এই সেচ প্রকল্পটি লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর এবং রংপুর, মূলত এই 4 জেলায় খনন করা হয়। 1987 সালের ঘটনা, তখন তিস্তার সেচ কাজের খনন কাজ পুরো দমে চলছিল। তো নীলফামারী জেলার নীরকিশোরগঞ্জ সদর উপজেলার গদা নামক একটি জায়গায় খনন চলছিল। তো গদা এলাকায় ঠিকাদারের দায়িত্বে শামসুল নামে একজন ব্যক্তি ছিলেন এবং এই ঘটনা তার ঘটনা। তো তার মোট 5 কিলোমিটার খননের দায়িত্ব ছিল এবং তার অধীনস্থ 100 জন লেবার ছিল, 2টা ড্রেজার ছিল এবং সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। একদিন রাতে তিনি ঘুমানোর পরে স্বপ্নে দেখেন একজন সাদা মানুষ তার কাছে এসে বলল কোনো প্রকার খনন কাজ যেন তিনি না করে, যদি খনন কাজ করার চেষ্টা করে তাহলে তার জীবন নিয়ে তিনি আর ফিরতে পারবেন না। এই স্বপ্ন দেখার পর তিনি খুব বেশি গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবে এই কাজ শুরু করে দেয়। তো প্রথমে তারা ড্রেজার দিয়ে খনন শুরু করে, তারপর কোদাল দিয়ে মাটিগুলো সাইজ করে হয়। তো যাই হোক, ড্রেজার দিয়ে যখন কাজ শুরু করার কিছুক্ষণ পর
ড্রেজার দিয়ে ওই দিন দেখে হঠাৎ করে মাটি আর খনন করা যাচ্ছে না, অনেক চেষ্টা করার পরেও সম্ভব হচ্ছে না। অন্য জায়গায় ড্রেজার দিয়ে মাটি কাটা যাচ্ছে, কিন্তু এক অংশে যাচ্ছে না, এবং তা কোদাল দিয়েও সম্ভব হচ্ছে না। হঠাৎ মনে পড়ল রাতের স্বপ্নের কথা। তিনি সবাইকে বললেন, আজ আর কাজ হবে না, আপনারা সকলেই চলে যান। আমি ব্যাপারটা তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রধানকে জানান। তো তিনি ব্যাপারটা ব্যারেজ প্রকল্পের প্রধানকে জানানোর পর উনি এসে দেখবেন বলে জানালেন। তো তিনি যথারীতি বাসায় গেলেন এবং রাতে ঘুমালেন। হঠাৎ আনুমানিক রাত 2টার দিকে তার ঘুম একটা বিকট শব্দে ভেঙে যায়। তিনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং তার সামনে সাদা পাঞ্জাবি পরা, টুপি পরিহিত একজন লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে আর বলছে তাকে বলছে যে ভয় পেও না, আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো, কোনো চিৎকার করার চেষ্টা করো না। তখন উনি বললেন, 500 বছর পুরনো 2টো কবর আছে, তুমি সেই কবরের উপরে আজকে তোমার ড্রেজার দিয়ে মাটি সরানোর চেষ্টা করেছো। কাল যদি এমন চেষ্টা করো তাহলে তোমার খবর আছে। আমি তখন তিনি তখন উপায় জানতে চাইলো যে সেই অবয়বটা বললেন, আজ খুব ভোরে সেই স্থানে গিয়ে দেখবা গোল করে একটা মার্কিং করা আছে, সেই জায়গা বাদে বাকি জায়গা তুমি খনন করবে, আর বেশি চালাকির চেষ্টা করলে তুমি ধ্বংস হয়ে যাবে। যথারীতি তিনি সেই স্থানে চলে যায়। যাওয়ার পর দেখে ঠিক যেভাবে বলা ঠিক সেভাবেই মার্কিং করা আছে। তিনি ব্যাপারটি প্রকল্প প্রধানকে জানালেন এবং ওই অংশ বাদে যথারীতি খনন কাজ করার নির্দেশ দিলেন, এবং তারা সেভাবেই করলো। 1989 সালের প্রকল্প উদ্বোধন হলো এবং সেই অনেক পানি ছাড়া হলো, কিন্তু সেই 2টা কবরের কিছুই হলো না। পানি কম থাকলে কবর দুটি নিচে নামে, পানি বেশি হলে কবর দুটি উপরে ওঠে। এখনো 2টো কবর নদীর উপরে প্রায় 30 বছর হলো রয়ে গেছে। উপরে সবুজ ঘাস, চারিদিকে প্রবাহমান জল। সেই কবরের সামনে অনেকেই মাজার করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। আর বিল্ডিং বানানোর চিন্তা করলে তো অদ্ভুত স্বপ্ন দেখতো সবাই। যাই হোক, যদি ঘটনাটা ভুতুরে না, কিন্তু এই ঐতিহাসিক নিদর্শনের সেই কবর দুটো নিয়ে এলাকায় অনেকেই অনেক কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি সিলেক্টেড হয় আমি ঘটনাটা যেন পড়ি। তো আমি জানি না, আমি কিন্তু ঘটনা দেখে পড়িনি, এটা আমি আগেই মেমোরাইজ করার চেষ্টা করেছি। তো আশা করি ঘটনাটা ছোট হলেও ভালো লেগেছে। ইরফান বেশ অনেক বছর জর্জিয়াতে বসবাস করেন। গত বছর তিনি এই ঘটনাটি শুনেছিলেন। সেদিন বৃষ্টির রাত, তার ভাইয়ের একটা গ্যাস স্টেশন আছে, পেট্রোল পাম্প আর কি, যেটা সেখানে তিনি রাতে হেল্প করছিলেন, মানে চাকরি করছিলেন। তাদের যে এমপ্লয়ি ছিল রাতে, সে সিক কল দিয়েছিল। এটা 24 ঘন্টার একটা স্টেশন। তো ইরফান ওই দিন যায় সেখানে কাজ করতে রাতের বেলা। তো একা ছিলেন, ভেতরে লক করা, মোটামুটি কাজকর্ম করছেন। শুধু যখন তাদের ভেন্ডর গুলো আসে ভোরের দিকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তখন খুলে দিতে হয়। তো রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কাস্টমার ছিল না, একেবারেই ছিল না। বেশ লেজি একটা নাইট। ইরফান টুকিটাকি তার জিনিসপত্র করে বসেছিল। তো ভোরের দিকে তাদের একজন ভেন্ডর আসে প্রোডাক্ট নিয়ে। তো ইরফান দরজা খুলে দেয়। সে প্রোডাক্ট রাখতে রাখতে গল্প করতে থাকে। তারা বিভিন্ন সময়, যেহেতু মানুষজন নাই, গল্প করতো। তো সেই ভেন্ডরকে তিনি বলছিলেন যে এরকম বৃষ্টি, কঠিন অবস্থা, দেখো ওদিকে, মানে যে তাদের গ্যাস স্টেশনের ওই পাশে একটা বিশাল উডসের মতো ছিল। বলতেছিল যে ওখানে দেখো কি অবস্থা, মনে হয় পানি জমে গেছে সেই। তো সেই যে ভেন্ডর তাকে বলতেছিল যে হ্যাঁ, এরকম বৃষ্টির রাতে ক্যাম্পিং করতে কিন্তু খুব মজা উডসের মধ্যে। তো ওই যে ভেন্ডর, ওর নাম ড্যান, ও তাকায় আছে ওই দূরে উডসের দিকে আর বলতেছে, বিষাদ ভাবে তাকায় আছে। তো বলতেছে যে একসময় খুব ক্যাম্পিং করতাম আমার ভাইয়ের সাথে, এখন তো আর যাওয়া হয় না, আমি কাজে কর্মে আটকা। তুমি গেছো নাকি ক্যাম্প করতে কখনো? তো ইরফান বলতেছে, না আমার তো যাওয়া হয় না, আসলে আমার কাজকর্ম থাকে, আর এই যে আমার ভাইয়ের স্টেশন এইখানেও দেখতে হয়। বলে, হ্যাঁ ম্যান, এটা আসলে তোমার লাক খারাপ, তুমি ওরকম গেলে বুঝতা যে কি মজা। আমার ভাই তো মোটামুটি সে ভ্যান ক্যাম্পার, তার ভ্যানের মধ্যে সবকিছু থাকে, এটা নিয়ে সে ঘুরে। আর আমি আগে যাইতাম ওর সাথে বিভিন্ন সময় ক্যাম্প ট্যাম্প করতে, এখন আর যাওয়া হয় না। এই বলে সে তাকায় আছে। এর মাঝে বৃষ্টির তোড় আরো বাড়ছে। তো হচ্ছে এইটা, ওই ভেন্ডর বললো যে আমি একটু তোমার এখানে এসে দাঁড়াই, একটা কফি খাই, ভালো লাগতেছে না। তো এসে দাঁড়াইলো, কফি নিয়ে কথা বলতেছে। তো তখন ইরফান একটু ইন্টারেস্ট ফিল করলো। এমনি বৃষ্টি, কাস্টমার কিচ্ছু নাই। তো বলতেছে যে তুমি যে ক্যাম্পিং এ গেছো, কেমন লাগতো বৃষ্টির সময়?
মানে এটা তো অন্যরকম একটা অবস্থা, বৃষ্টিতে ক্যাম্পের ভিতরে থাকতা। বলে হ্যাঁ, টেন্টে থাকতাম, একটু এমন জায়গায় টেন্ট করতাম, উপর দিয়ে আর একটা কিছু দিয়ে নিতাম, এই পাশে বড় একটা ত্রিপল দিয়ে ঢেকে দিতাম যাতে পানি আমার তাঁবুতে না আসে। আর তাঁবু তো এটা বাট্টা ফ্লোর, তো সুতরাং মানে ওই নিচে পানি চলে যায় পাশ দিয়ে, এরকম জায়গায় করতাম আর কি, সুটেবল প্লেসে। তো ভালোই লাগতো, বেশ মজা লাগতো, স্পুকিও মনে হইতো। তো ইরফান বলতেছে যে স্পুকি কেন মনে হইতো, মানে তুমি তোমার ভাই কিছু দেখছো নাকি জাস্ট তোমরা ওই রাত্রেবেলা ফরেস্টে ক্যাম্পিং করতেছে এর জন্য ভয়ে তোমাদের কাছে স্পুকি লাগতো, ফিলটা ওরকম হইতো। তখন ড্যান বলতেছে যে না, অ্যাকচুয়ালি আমি কিছু দেখি নাই, বাট ফিল তো অবশ্যই আছে, কারণ আমাদের বাড়ি হচ্ছে নর্দার্ন সাইডে। এখানকার নর্দার্ন সাইডে যে উডস, এটা কিন্তু অনেক ডেন্সড। আর ওই জায়গায় মানুষ বলে, আমরা ছোটবেলার থেকে শুনে আসছি যে ওই জায়গায় বিগফুট আছে এবং অনেকে দেখছে বিগফুট, তো এটা আমাদের কানেই আসতো। আর বয়সও তখন কম ছিল। আমি আর আমার ভাই কিন্তু মেইনলি ওখানে যাইতামই আসলে এই বিগফুট দেখার জন্য। তো আমার আব্বার পুরানো ট্রাক ছিল একটা ফোর্ডের, তো ওইটা নষ্ট থাকতো প্রায়, আমার ভাই ওইটা রিপেয়ার করতো। ও রিপেয়ার করার পরে আমি আরো এরকম করে চলে যেতাম জিনিসপত্র নিয়ে, যে ওখানে ক্যাম্প করতাম বিভিন্ন জায়গায় তাঁবু ফেলে, মানে যে জায়গাগুলো তাঁবু ফেলার জন্য আর কি, মানে তাঁবু ফেলে ওখানে করতাম, ক্যাম্প করতাম, আর দেখতে চাইতাম যে এরকম কিছু আছে নাকি। রাতের বেলা বেশ উইয়ার্ড হয়ে যেত জায়গাটা, মানে একেবারে মানে ডেন্সড ফগ আসতো, বড় বড় গাছ, অন্যরকম, তুমি দেখলেই ভয় পাবা। তো ফিল তো অবশ্যই আছে। তো তখন ইরফান জিজ্ঞেস করছে তুমি কিছু দেখো নাই? বলে যে না, আমি দেখি নাই, বাট আমি শুনছি, আমি শব্দ শুনছি। আমি একবার এরকম ক্যাম্পে গেছি আমার ভাইয়ের সাথেই, আমরা দুজনেই ছিলাম, ক্যাম্প করতেছিলাম। তো রাতের বেলা হঠাৎ করে পানি খেতে যেয়ে দেখি যে আমাদের যে পানির কন্টেইনার, ওইটার নিচে সামান্য একটু পানি আছে, মানে পানি প্রায় শেষ। আর আমি মোটামুটি বেশ পানি খেতাম, তো আমার মানে টেনশন লেগে যায় যে পানি তো নাই, পানি লাগবে। তো কি করব, চিন্তা করলাম যে আমি নেমে যাই একটু, মানে আমাদের যে ক্যাম্পটা ছিল এটা একটু আপ হিলে ছিল, তো ওখান থেকে নামার চিকন রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গাছগাছালির মধ্যে দিয়ে যেতে হয়। নিচে নামলে একটা ক্রিক আছে, মানে একটা খালের মতো আর কি। তো ওইখানে মানে স্প্রিং ওয়াটার আছে অনেক। তো চিন্তা করছি যে ওখান থেকে পানি ভরে নেই, আর আমার এমনি একটু রেস্টরুমে যাওয়ার দরকার ছিল। তা আমি তাড়াতাড়ি ওখান থেকে একটা বটল নিয়ে, বড় আমাদের ট্রাক থেকে, আমি ভাইরে বললাম যে আমি যাচ্ছি। আমার ভাই একটু মানে টেনশনে পড়লো, বললো যে তুই একলা একলা ওদিকে যাবি? বলে যা। আমি ভাইরে বললাম ডোন্ট ওয়ারি, আসতেছি। পরে আমি ফ্ল্যাশ লাইট নিয়ে নেমে গেলাম। নামতে নামতে আমি টেনশন করতেছি, মানে একটু টেনশনে পড়লাম, কারণ সামনে কিন্তু অন্ধকার, আমার ফ্ল্যাশ লাইটের আলো যা পড়তেছে মাটিতে, এবং আমার নি লেভেলে মানে আমার হাঁটু পর্যন্ত মোটামুটি ফগ উড়ে বেড়াইতেছে গাছপালার মধ্যে দিয়ে, কারণ ওই সময় ওয়েদারটা ওইরকম ছিল। আর রাতের বেলা আমরা যে জায়গায় ক্যাম্পিং করছি, মানে আমাদের মতো জায়গায় ক্যাম্প সাইট থেকে কিন্তু মানুষ হাঁটাচলা করে না, কারণ একদম পোষা জায়গায় আমরা ক্যাম্পিং করি নাই। এটা একদম পোষা জায়গা না, যেমন অনেক জায়গায় মানে দেখানো থাকে পার্কের যে এই জায়গায় ক্যাম্প করবেন এই সেই, কিন্তু আমরা করছি একদম উডসের ভিতরে এসে, হিলের উপরে। তো যাই হোক, তো এইখান থেকে আমি নামতেছি, নিচের দিকে নেমেই যেতেছি, কারণ ক্রিক হচ্ছে নিচে। তো আমি নামতে নামতে এক জায়গায় গেলাম, সেই জায়গায় বসে আমার কাজ সারলাম, তারপরে আমি আরো নেমে গেলাম ওয়াটার বটল হাতে ক্রিকের দিকে। তো যখন ক্রিকের কাছে আসছি, এসে দেখতেছি যে চাঁদ বের হয়েছে, মেঘের ফাঁক থেকে চাঁদ বের হয়েছে, খুব সুন্দর আলো পড়ছে চারিদিকে। মানে ক্রিকের ওই পাশেও যে উডস, ওইটার উপরেও পড়ছে, পানির মধ্যে পড়তেছে, এবং পানিটা খুব সুন্দর বয়ে যাইতেছে শব্দ করে, কুলকুল করে, মানে খুব সুন্দর লাগতেছে। তা আমি কিছুক্ষণ মোহিত হয়ে গেছি, মানে আমি ওইদিকে মানে দাঁড়ায় জাস্ট তাকায় আছি, এত সুন্দর লাগতেছে। তো যাই হোক, তারপর আমি আমার বাটলে পানি ভরা শুরু করলাম, পানি ভরলাম, পানি ভরে পুরো ফুল করলাম, ঘুরে আসতেছি, ঘুরে আসতেছি। এই সময় আমি ঠিক পেছনে একটা ডাক শুনলাম, মনে হলো যে ক্রিকের ওই পারে কিছু একটা চিৎকার করলো, এমন চিৎকার যে চিৎকারটা আসলে আমি কখনো শুনি না। আমি কিন্তু জানি বেয়ার কিভাবে ডাকে বা অন্যান্য অনেক প্রাণীর আমি শব্দ জানি, বাট এই শব্দের সাথে আমি পরিচিত না। বেশ টানা একটা শব্দ, মানে প্রথমে বেশ ভারী হয়ে গেছে, তারপর কেমন করে যেন টেনে গেছে শব্দটা। তো ভয় পেলাম প্রচন্ড। তা আমি দাঁড়ায় গেছিলাম, দাঁড়ায় গিয়ে পিছনে তাকাইছি, তাকায় দেখতেছি যে কি ব্যাপার, কিছু দেখা যায় কিনা। দেখলাম যে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি ফ্ল্যাশ লাইট মারলাম ওইদিকে। এখন আকাশে কিন্তু জ্যোৎস্নার আলো ছিল, তারপরও ফ্ল্যাশ লাইট মারছি, ওই পাশের গাছগাছালির মধ্যে যে পড়ছে। আমি ডানে বামে ফ্ল্যাশ প্যান করলাম, মানে আলোটার এই দিক আর ওদিক করলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি যখন ডান দিকে ঘুরায় ফেলছি ফ্ল্যাশ লাইটটা, এই সময় বাদিক থেকে মনে হলো আবার একটা এরকম চিৎকার আসলো, মানে বেশ টানা, এবং মনে হলো আরো জোরে। আমি সাথে সাথে ফ্ল্যাশ লাইট ঘুরায় ওঠা শুরু করলাম উপরে, মানে আমাকে যেতে হবে, মানে যেদিক থেকে আসছে ওদিকে যেতেই হবে, আমার ক্যাম্পে চলে যেতে হবে তাড়াতাড়ি।
তো আমি তাড়াতাড়ি উঠতেছি, মানে কষ্ট হইতেছে, বোতলটা বেশ ভারী ছিল, প্রায় 2 লিটারের মতো ভারী। তো নিয়ে আমি উঠতেছি, উঠতে উঠতে আমি ক্যাম্পের কাছে আসার পরে দেখলাম যে আমার ভাই খুব অ্যাংশাসলি দাঁড়ায় ছিল, বলতেছে যে কিসের শব্দ হইলো, কি যেন ডাকছে। আমি বললাম যে ইয়া রাইট, তুমি শুনছো? আমিও তো শুনে আসলাম। আর ভাই বলতেছে হ্যাঁ আমিও শুনছি, আমি তো টেনশনে পড়লাম যে কি ব্যাপার। বলে যে হ্যাঁ, তো আমরা 2 ভাই ওই দিন খুব মানে রাতে যখন শুইছি ভয়ে ছিলাম, আমরা ভয়ে ছিলাম যে মানে কি জিনিসের ডাক শুনলাম, এটা কি আসলে বিগফুট কিনা। আমার কিউরিয়াসিটিও ছিল, আমার ভাইয়ের মধ্যে একটু বেশি ছিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণই ঘুমাইতে পারিনি, ভোরের দিকে ঘুম আসছে, পরে ঘুমাই গেছিলাম। তো ওই দিন চলে আসছে, আর কিছু দেখা হয় নাই। তো এইটা হলো আমার ঘটনা। কিন্তু তোমার আমি আরো মজার ঘটনা বলতে পারি, আমার ভাই কিন্তু দেখছে বিগফুট। তো তখন ইরফান বলছে তোমার ভাই দেখছে মানে? বলে হ্যাঁ, আমার ভাই যে বলছি তোমার, ও তো ভ্যান ক্যাম্পার, ও ভ্যান নিয়ে যায় আর কি। তো ওর সাথে ওর বিড়াল আছে, ও বিড়াল নিয়ে চলে যায়, ওখানে যে রাত্রেবেলা বসে থাকে, মানে ওর যখন খুশি হয় যেরকম ও চলে যায়। তো আমার ভাই আজ থেকে বছর 5 আগে এরকম গেছিল, তো সে তার ভ্যান নিয়ে বেরিয়েছে, তখন তার নতুন ভ্যান আর কি, মানে নতুন শুরু করছে, মানে খুব ভালো না ভ্যানটা, মোটামুটি একটা ভ্যান ছিল তার। যাই হোক, ওই ভ্যান নিয়ে সে ওখানে চলে গেছে, মোটামুটি তার সবকিছু এখানে সেট আপ করা, ভ্যানের মধ্যে ঘুমানোর জায়গা টাকা বানানো। তো ও গেছে, ওর সাথে ওর বিড়াল। তো ও একা একা গেছে, তো একা একা কিন্তু ও প্রায় যায়, ওর এটা অভ্যাস হয়ে গেছে। ও বিভিন্ন উডসে যায়, বিভিন্ন ক্যাম্প সাইটে যায়, ভ্যান নিয়ে থাকে, রাত্রে ওখানে বসে থাকে, ওইটা ওর অভ্যাস। তো ওই দিনও গেছে। তো ওই দিনও যখন যাচ্ছে তখন থেকে ও ফোরকাস্টে দেখছিল যে বৃষ্টি আসন্ন, আর ওই যেতে যেতেই রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হলো। তো প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে ও ঢুকলো আর কি, যেই ক্যাম্পিং এসে যাওয়ার কথা সেখানে গেল। তো গিয়ে যাইতে যাইতে, তো ও তো একটু থাকেই একটু জায়গায়, যেহেতু ওর নিজস্ব ভ্যান আছে, ও ওইটাতে থাকবে। তো যে একটু রিমোট জায়গায়, যে জায়গাটায় আর কি ও পছন্দ করে, এরকম একটা জায়গায় ভ্যান নিয়ে ঢুকছে। তো ঢুকতে যেই দেখতেছে তখন ও যে অফ রোড দিয়ে যাচ্ছে, ওই জায়গায় বেশ কাদা টাদা হয়ে গেছে বেশ। তো এই কাদার মধ্যে দিয়ে অফ রোডের এক্সপিরিয়েন্স নিতে নিতে ও সামনে এগিয়ে গেল। ও জায়গাটা চিনে, কারণ ও এর আগে এসে ওটা সিলেক্ট করে গেছে যে জায়গায় সে আসবে, এর আগে সে ঠিক করছে যে এইখানে থাকবে। তো যাই হোক, এখন যদি মানে তার ভাগ্য খারাপ হয়, অন্য কোনো গাড়ি থেকে যায়, তাহলে তো আর ওখানে থাকা হবে না। তো এগুলা চিন্তা করতে করতে সে এগিয়ে যাইতেছে, যাতে অন্য কেউ ওখানে আবার ক্যাম্প না করে। তো এই চিন্তা করতে করতে ও গাড়ি নিয়ে 100 পৌঁছায় গেল, দেখলো যে না, জায়গাটা ফাঁকা, কারণ এই জায়গায় একটু বৃষ্টি হয়েছে, তো আরো মানুষ আসে নাই। তো ও যে ঢুকলো, তো ওই জায়গাটা হচ্ছে এরকম একটু ওভাল টাইপের, মানে ঘুরানো একটা গোল টাইপের জায়গা, চারিপাশ দিয়ে গাছ কিন্তু ঘুরে আছে, আর একটা পাশ দিয়ে খোলা, এবং ওই খোলা জায়গা দিয়ে দূরে পাহাড়গুলো দেখা যায়। তো ও কিন্তু এই জন্যই জায়গাটা সিলেক্ট করছিল, আগের বার এসে দেখছিল যে, আর ও চিন্তা করছিল যে, ওই যে ভয় পাচ্ছিল যে অন্য কোনো গাড়ি এসে পড়ে নাকি, জায়গাটা সুন্দর, কেউ যদি এখানে দেখে আবার এখানে আসে, এর জন্য চিন্তা করতেছিল। যাই হোক, তো গিয়ে দেখছে যে ওই একা, তো ওখানে গাড়ি ঢুকাই দিচ্ছে, গাড়ি ঢুকায় গাড়ি রাখলো। রাখার পর যখন ইঞ্জিন অফ করছে, পুরা কোয়াইট, শুধু বৃষ্টির শব্দ হইতেছে, ওর গাড়ির উপরে যে পড়তেছে বৃষ্টির শব্দ হইতেছে, এবং ওর কাছে বেশ মানে ভালো লাগতেছে, মজাই লাগতেছে। ওর বিড়াল এতক্ষণ ছিল, তো বিড়ালে নিয়েও কিছুক্ষণ খেলা টেলা করলো, খাওয়া দাওয়া করলো, এগুলো করলো বসে ইসের মধ্যে, ভ্যানের মধ্যে। তো তারপরে আর তো কিছু করার নাই, দুইজনে ওই যে বিড়াল নিয়ে বসে সে ওই পিছনে ভ্যানের যে পিছনের অংশটা, একটা শেড টেনে দিয়ে ও খুলে দিছে পিছনের ভ্যানের অংশটা। তো খুলে দিয়ে ও দেখতেছে দূরে এমন জায়গায় ভ্যানটা রাখছে, ব্যাক করে, যে ওখান থেকে পিছনে পাহাড়ের খোলা অংশটা দেখা যায় আর কিছু গাছগাছালি। তো ওখানে বসে দেখতেছে কিভাবে বৃষ্টি পড়তেছে, কারণ আকাশের আলোতে বৃষ্টিটা বোঝা যাচ্ছে, অন্ধকার হলেও আকাশের আলোতে বৃষ্টি বোঝা যাচ্ছে, এবং মাঝে মাঝে বজ্রপাত চমকাচ্ছে। ওই লাইটনিং এর আলোতে চারিদিক আরো অন্যরকম লাগে, মানে যখন দূরে লাইটনিং চমকায়, মানে ওই যে পাহাড়ের উপরে, তখন চারিপাশ ঝকঝকা হয়ে যায়, মানে পাহাড়গুলো দেখা যায়, আর এই পাশের গাছগাছালিও দেখা যায়, আর এর মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, তো বেশ লাগতেছে, এবং একটু পরপরই মানে এই বিজলি চমকাইতেছে। তো দেখে বেশ ভালো লাগতেছে, বিড়াল নিয়েও বসে বসে দেখতেছে। তো অনেকক্ষণ এরকম দেখলো, তখন চিন্তা করলো যে না, আর তো কিছু করার নাই, আমি শুয়ে পড়ি, আর কি করব। এই চিন্তা করে সে দরজাটা লাগাই দিল, দরজা লাগাই দিয়ে বিড়ালকে তার মতো পাশে শোয়াই দিল, এবং নিজে শোয়ার প্রস্তুতি নিতেছে। তো এই সময় ওর জানি কেমন একটা ফিল হইলো। ফিলটা হচ্ছে মানে হঠাৎ করে বিজলি চমকাইছে, তো এই পাশের উইন্ডোতে সে তখনও পর্দা টানে নাই, ওর এখানে কার্টেন ছিল। তার কাছে মনে হইলো গাছগাছালির মধ্যে দূরে কিছু একটা সে দেখলো, মানে কেউ একটা মানে ফিগারের মতো দাঁড়ায় আছে। তো অবাক হইলো, মানে বিদ্যুতের ফ্ল্যাশে দেখছে, তো জিনিসটা আসলে ক্লিয়ার হয় নাই। ও ভালো মতো আবার দেখার চেষ্টা করলো যে নেক্সট ফ্ল্যাশে দেখা যায় কিনা।
তো পরবর্তী অনেকক্ষণ পর যখন আবার বিদ্যুৎ চমকাইছে, দেখলো যে না, কিছু নাই। তো চিন্তা করলো আমি কি এটা কি কল্পনায় দেখছি। এই চিন্তা করতে করতে সে আবার নিজের জিনিসপত্র গোছাইতেছে। তো এর মধ্যে কিন্তু বিজলি চমকাইতেছে। ও সবকিছু রেডি করছে, এখন পর্দাটা টানবে। তো লাস্টের বার যখন কার্টেন টানতে গেছে, তখন ও আবার ফ্ল্যাশে দেখলো, মনে হইলো ওইখানে কে দাঁড়ায় আছে, এবং মনে হলো বেশ লম্বা একটা মানুষ দাঁড়ায় আছে, বেশ উঁচু এরকম। তো তখনই ওর মনের মধ্যে কিন্তু মানে এরকম চিন্তা ভাবনা ঢুকে গেছে যে এটা কি অন্য কিছু নাকি, কারণ মানুষের হাইট এত হওয়ার কথা না। দেখে মনে হচ্ছে 7 থেকে 8 ফিট উঁচা। একটু ভয়ও লাগছে। মানে আমার ভাই কিন্তু মোটামুটি বেশ সাহসী, মানে ওর নাম ডাস্টিন, ও আমার থেকে বেশি সাহসী। তো ও মনে মনে চিন্তা করলো যে এটা যদি বিগফুট হয়ে থাকে, এটা তো মানে ক্যাপচার করা, ছবি তোলা বা কিছু তো আসলে মানে একটা কঠিন জিনিস। এটা তুলতে পারলে বা এটা ডকুমেন্ট করতে পারলে তো বিশাল একটা ব্যাপার। তো সে যেরকম কিউরিয়াসিটি ফিল করতেছে বা আগ্রহ ফিল করতেছে যে এটা ছবি টবি কিছু তুলতে পারি কিনা, বা যেটা দেখছি ওটা আসলে রিয়েল কিনা, একই সাথে সে ভয়ও পাইতেছে, কারণ জিনিসটা তো আসলে অতি প্রাকৃতই। কারণ এখন পর্যন্ত তো এরকম কোনো প্রমাণ নাই এরকম কিছু দেখার। আর এটা কেমন ইন নেচার, পেরোসাস কিনা হুনোস। তো এই জন্য ভয় পাচ্ছে। তো চিন্তা করতে করতে তার মানে মাথার মধ্যে একটা ডিলেমা তৈরি হলো, মানে সে এটা ছবি তোলার চেষ্টা করবে বা এটা নিয়ে আরো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবে নাকি ঘুমায় যাবে। এই চিন্তা করতে করতে হঠাৎ চিন্তা করলো যে আমি বের হই, আস্তে করে বের হই। তো ওর যে এখানে একটা বক্স ছিল, ওই বক্সের ভিতর থেকে ওর হ্যান্ডিক্যাম আর ফ্ল্যাশ লাইট নিয়েও বের হয়। তো ওর যে হ্যান্ডিক্যাম ওইটা কিন্তু বেশ ভালো নাইট মোড কেপেবল একটা হ্যান্ডিক্যাম, বেশ ভালো ভিডিও হয়। তো ওইটা নিছে, আর ওই পরে নিছে, রেইনকোট পরে নিছে যাতে বৃষ্টিতে সমস্যা না হয়। তো ফ্ল্যাশ লাইট নিয়ে বের হইছে। বের হয়ে এসে ভ্যানের এই পাশ থেকে বের হইছে ফার্স্টে, মানে যেই সাইডে গাছপালার ওখানে ও দেখছিল তার অপোজিট সাইড থেকে বের হইছে। বের হয়ে সে ওই পাশে আস্তে আস্তে যাচ্ছে ভ্যানের আড়াল থেকে, যে সে উকি দিচ্ছে। সে চাচ্ছে যে ফার্স্টে সে জাস্ট বের হয়ে ক্যামেরাটা ওইদিকে তাক করে ধরবে, হ্যাঁ, দেখবে যে ওখান থেকে কিছু দেখা যায় কিনা। তো বৃষ্টি কিন্তু পড়তেছে, ওর জ্যাকেটের মধ্যে পটপট পটপট করে বৃষ্টি পড়তেছে। তো আস্তে আস্তে ভ্যানের সাথে গা লাগায় লাগায় একদম শেষ মাথায় গেছে, গিয়ে ওর যে ক্যামেরাটা সেটা অন করছে। অন করে সে আস্তে করে ক্যামেরার লেন্সটা ওদিকে তাক করছে, করে সে তারপর তাকাচ্ছে। তো ওর নিজের চোখেতে এত ভালো দেখতে পারতেছে না, ক্যামেরার যে ফ্ল্যাপ খুলছে, যে মনিটর ফ্ল্যাপ, ওইটাতে ও দেখতেছে। আবার ওইটাকে আড়ালও দিতেছে ওর হাত দিয়ে, যাতে পানি বেশি না লাগে। ওইটা মানে মানে ওয়াটারপ্রুফ ছিল, তারপরও সে হাত দিয়ে ওটাকে আড়াল করতেছে দেখার জন্য। তো ওই ক্যামেরার যে মনিটর, ওটার মধ্যে দেখা যাচ্ছে যে ওই জায়গার গাছপালাগুলা, যে জায়গাতে ও ফোকাস করছে ওখান থেকে দেখা যাচ্ছে গাছপালাগুলো নড়তেছে। ওইখানে কিছু দেখা যাচ্ছে না, মানে পুরা নর্মাল বৃষ্টির পানি হালকা হালকা পড়ছে। তখন কিন্তু খুব ভারী বৃষ্টি না, ড্রিজলিং রেইন হচ্ছে। তো চিন্তা করলো আমি কি যাবো নাকি ওইখানে। এই চিন্তা করে তার ভয় লাগা শুরু করলো, বেশ ভয় পেতেছিল ডাস্টিন। তো তারপরও একসময় কিউরিয়াসিটি আসলে বেশি পেয়ে বসছে। তো ডাস্টিন আসলে একা একা থাকে, তো ওই জায়গায় একা একা বিভিন্ন সময় ক্যাম্পিং করে, শুধু এইখানে না, আরো অন্যান্য জায়গায়ও যায়। তো এই কারণে ওর সাহস একটু বেশি। তো আস্তে আস্তে হাঁটা শুরু করলো, ফ্ল্যাশ লাইটটা জ্বালে না, ওই রাতের আলো যতটুকু পড়তেছে এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওই যে জায়গায় সে ফিগারটা দেখছিল ওই জায়গায় যে পৌঁছায়। এখন ওই জায়গায় পৌঁছানোর পর ওর গা ছমছম করতেছিল, কারণ কি ও এই জায়গায় কিন্তু দেখছিল বিশাল ফিগারটা। তো ও চিন্তা করতেছে যে মানে এখানে কিছু আছে নাকি, আমাকে দেখতেছে নাকি, মানে এম আই বিং ওয়াচড, মানে কোনো জায়গা থেকে আমাকে দেখতেছে নাকি, এরকম চিন্তা করতে করতে আরো সামনে এগিয়ে যায়। তো দেখতেছে এখানে গাছগাছালির ডেন্সিটিটা একটু কম, মানে গাছগুলো একটু ফাঁকা ফাঁকা, বেশ দূরে দূরে। তো ও আস্তে আস্তে ঢুকে যায় ওই গাছগাছালির মধ্যে, আর চিন্তা করতেছে। তো ক্যামেরাটা অন করে আবার মাঝে মাঝে গাছের উপর দিকে ফোকাস করতেছিল যে উপরে কিছু আছে নাকি। অনেক সময় দেখা যাচ্ছে অনেক সাইফাই সিনেমা বা ইত্যাদিতে দেখা যায় গাছের উপরে এরকম ঝুলে থাকে, এগুলা চিন্তা করতেছিল, মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসে। তো ডাস্টিন চিন্তা করতেছিল নিজে নিজে যে এইরকম যদি আসলেও গাছে কিছু দেখি তাহলে আমি কি করব, মানে আমার ক্যামেরা যদি ধরা পড়ে এরকম কি করব। তো ওখান তো দৌড় দেওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। যদিও ওর গাড়ির মধ্যে ছিল, টিজার গান ছিল, তারপর পেপার স্প্রে ছিল, তো এইগুলা দিয়ে তো আসলে কোনো কিছু হবে না, যদি এটা মানে অন্যরকম কোনো ক্রিয়েচার হয়, বিগফুট টাইপের। আর অ্যাকচুয়ালি এটা জানেও না কেউ কিছু জিনিসটা কি, এটা তো আসলে মানুষ বলে যে দেখছে, বাট এটার
কোনো নেচার বা কিছু কেউ বলতে পারে না, যা মানুষ বলে এগুলা মনে হয় শুনলে যে এগুলা আসলে এক্সাচুরেট করা, মানে মানুষ আসলে শিওর না। তো যাই হোক, এগুলা চিন্তা করে ডাস্টিন দেখতেছে গাছের মধ্যে এরকম ও ক্যামেরা তাক করে করে যাচ্ছে আর হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে, তো ও চিন্তা করলো যে কিরে, আমি গাছের দিকে ক্যামেরা তাক করতে করতে আমি পিছনের রাস্তাও ঠিক মতো দেখি নাই, এই অংশটাতে ও হেঁটে আসেও নাই এর আগে কখনো। তো ওর চারিপাশে শুধু গাছপালা, অনেকটা হারায় যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো ডাস্টিন কিন্তু আরেকটু ভয় পেয়েছে। তো ভয় পেয়ে ও মানে মোটামুটি একটা আন্দাজ মতো হাঁটা শুরু করছে সামনে। চিন্তা করছে ওদিক দিয়ে বের হইলে মনে হয় ওর ওই যেখানে গাড়ি রাখা ওইখানে পাবে। আবার বিড়ালের জন্য অনেক চিন্তা হচ্ছে, বিড়ালকে গাড়িতে রেখে আসছে সে। যাই হোক, তো ও একটু ভয় ছিল ডাস্টিন। তো হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছিল। এখন দেখলো যে এখানে গাছপালাটা একটু ডেন্সড হয়ে গেছে, এখান থেকে আসলে দেখার মতো উপায় নাই। তো তখন ফ্ল্যাশ লাইট জ্বালায়, ফ্ল্যাশ লাইট মারে। তো ফ্ল্যাশ লাইট যখন মারছে, ওর কাছে মনে হলো ওর থেকে বেশ কিছু দূর দিয়ে কিছু একটা দৌড়ে গেছে এবং বেশ ভারী, মাটিতে ধপ 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 করে শব্দ হয়েছে। তো ডাস্টিন কিন্তু ভয় পাইছে, ও মনে করছে কোনো বেয়ার কিনা, কারণ বেয়ারও তো অনেক হেভি হয়। ও ভয়ের চোটে একটা গাছ ধরে, মানে এক হাতে তো হ্যান্ডিক্যাম ধরা ছিল, একটা মোটামুটি একটা গাছ, মোটা গাছ ধরে ওই গাছের পিছে ঘুরে গেছে দ্রুত শব্দটা শুনে, যে মানে এখানে বেয়ার অনেক সময় দেখা যায় এসে অ্যাটাক করে বসে এরকম ঠাস করে। তো চিন্তা করছে যে এই যেদিক থেকে শব্দ আসছে ওদিক থেকে আসলে ও যদি গাছের পাশে চলে যায় তাহলে প্রথম অ্যাটাকটা ওই গাছের উপর দিয়ে যাবে, আর বেয়ার খুব ভালো চোখে দেখে না। তো ওইভাবে করে ওই গাছটাকে ঘুরে গেছে, পিছলা গাছ, হাতের মধ্যে পানি লেগে গেল। তো তাকায় দেখতেছে যে না, ওইখানে কোনো কিচ্ছু নাই। শব্দটা পাইছে, বেয়ার টিয়ার কিচ্ছু নাই। ও গাছের ফাঁকে থেকে এরকম দাঁড়ায়, মানে এমন একটা প্রিপারেশন যে ওকে কেউ অ্যাটাক করতে আসলে ও জাস্ট ঘুরবে গাছের পাশ থেকে এরকম। তো ওইরকম করেও লাইট মারছে চারিপাশে। লাইট মেরে দেখলো কিচ্ছু নাই, হালকা হালকা বৃষ্টির পানি এদিক দিয়ে পড়তেছে, গাছের পাতায় আটকায় যাচ্ছে অনেক, তারপর পড়তেছে। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকলো চুপচাপ। এই রাতের এই শব্দ, বৃষ্টি পড়া, এই পাতার মধ্যে বৃষ্টি পড়তেছে পটপট পটপট পট, এছাড়া কোনো শব্দ নাই। আর মাঝে মাঝে মেঘ গুড়গুড় করতেছে। তো ডাস্টিন তারপর চিন্তা করলো যে না, আমাকে আবার হাঁটতে হবে, এনে গাছের পাশে বসে থেকে তো লাভ নাই। তো আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় বের হয়, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা। এই জায়গার সামনে, মানে ও যেখানে বেরিয়েছে তার থেকে সামনে হালকা একটু ঢালু হয়ে গেছে, তার পাশে একটা পাহাড়, এবং পাহাড়ের ওইখানে নিচে একটা গুহা দেখা যাইতেছে, খোলা মুখ এরকম গুহাটার। তো ডাস্টিন একটু ভয় পাইছে গুহা মুখটা দেখে। অন্ধকার, ওই ভিতরে তো একদম অন্ধকার। আকাশে তো, এখানে তো বাইরে আকাশের আলো আছে, সেটা হালকা ভাবে পড়ছে চারিদিকে, এটাতে যতটুকু দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলা পড়তেছে। আর গুহা মুখটা হলো অন্ধকার, মানে একদম ডিপ ডার্ক। ওইখানে ও চিন্তা করলো ঢুকবে কিনা, তো ঢোকার সাহসটা হইল না ওর, মানে চিন্তা করলো যে না। তো ও করলো কি, আস্তে আস্তে হেঁটে আরো সামনে গেছে। ওর ইচ্ছা ছিল গুহামুখের খুব কাছে যে সে তার ক্যামেরাটা অন করবে, এরকম চিন্তা করছে। তো ও আস্তে 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 কেন ক্যামেরা অন করলো, কিন্তু একটা শব্দ হয় যখন সুইচ টিপে টিপ করে একটা শব্দ হয়। তো চিন্তা করছে শব্দটা করবে না, লাস্ট মোমেন্টে যে একটা টিপ দিয়ে দেখবে আর কি ভিতরে কিছু দেখা যায় নাকি, বা নাইট ভিশনে কতটুকু আসে ভিতরে, এটা চিন্তা করতেছিল। তো হাঁটতে হাঁটতে গুহার থেকে মোটামুটি কাছে চলে আসছে ডাস্টিন। এসে সে ক্যামেরাটা তুলছে, মানে টিপ দিবে। এই সময় সে গুহার মধ্যে দেখলো যে একজোড়া লাল কিছু চোখের মতো জ্বলে উঠলো, মানে দুইটা চোখের দূরত্ব মোটামুটি বেশ খানিকটা আছে, মানে বোঝা যাচ্ছে যে এই চোখের মালিক, তার মাথা অনেক বড়, মানে চোখটা এরকম খুলছে এবং জ্বলন্ত চোখ, মানে জল 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 করতেছে। ওইটা দেখে ডাস্টিন আসলে সাহস রাখতে পারে না, ওই ক্যামেরা অন করতে ভুলে গেছে, ঘুরে দৌড় দিল ওখান থেকে। ও দৌড়াইতেছে, ও ভয় পাচ্ছে যে পিছনে পিছনে দৌড়ে আসতেছে কিনা কেউ। এই দৌড়াইতে 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 সে মানে কোনো দিশা হারায় ফেলছে, মানে তার মানে মনে হচ্ছে যে তার ভিতর থেকে তার লাংস বের হয়ে আসবে, এত কষ্ট। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর দৌড়াইছে, কোনো দিক পাইতেছে না। তারপর কি মনে করে সে বাদিকে দৌড়াইলো, চিন্তা করলো যাচ্ছে এইদিকে যাই, মানে একটা মানে র্যান্ডম দিক, বাদিকে দৌড়াইলো। দৌড়াইতে দৌড়াইতে ফ্ল্যাশ লাইট মারতেছে, আবার সামনে দেখতেছে গাছপালার মধ্যে দিয়ে। এরকম করতে করতে এক জায়গায় তার চোখ পড়লো দূরে, গাছপালার ফাঁক দিয়ে ওইদিকে যে দেখা যাচ্ছে দূরে কিছু একটা দাঁড়ায় আছে, মানে কোন একটা কিছু। আরেকটু সামনে যেতে বুঝলো যে ওইটা ওর ভ্যান। তো দৌড়ায় তাড়াতাড়ি ফাঁকা জায়গাতে বেরোয় আসছে ভ্যানের কাছে। এসে তো মানে ও থ্যাঙ্কস গড মনে মনে বলতেছে, মানে বলতেছে আই শুডন্ট হ্যাভ গান দেয়ার, এটা ভাবতে ভাবতে যে সে আস্তে করে তার ভ্যানের দরজা খুলছে।
তো দরজা খুলতে ভিতরে কেবিন ল্যাম্প জ্বলে উঠছে। তো জ্বলার পর দেখতেছে যে বিড়াল বিছানায় মাথা নিচু করে শুয়েছিল চুপচাপ। ওকে দেখেই মাথা তুলে কেমন জানি ভয়ার্থ ভাবে ডাকলো। ও তাড়াতাড়ি যে বিড়াল ওই তার জ্যাকেট খুলে ফেলতে, খুলে বিড়ালটা খুলে নিল, নিয়ে ঢুকে দরজা লাগাই দিল। তো দেখতেছে বিড়ালটা ভয় পাইছে বেশ, সে বুঝতে পারছে বিড়ালটা ভয় পাইছে। কেন এত ভয় পাইছে বুঝলো না। মানে বিড়াল তো কিছু দেখার কথা না এখান থেকে, আনলেস ও যদি জানলা দিয়ে তাকায় থাকে। দেখলো যে হ্যাঁ, পর্দা তো ও টানে নাই, পর্দা সরানোই ছিল, বেশ খানিকটা সরানো। তো কিছু দেখছে কিনা কে জানে, চিন্তা করতেছে। তো বিড়ালটারও জাস্ট পিঠে হাত বুলাই দিয়ে বলছে যে মানে রিল্যাক্স বলে, যে মানে ঘুম বাড়ায় দেওয়ার চেষ্টা করছে, বিড়ালটারে শোয়াই দেওয়ার চেষ্টা করতেছে। তো অনেকক্ষণ বসে থাকলো। বৃষ্টি কিন্তু টুপ 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 খুব আস্তে আস্তে পড়তেছে। একবার চিন্তা করলো যে এখান থেকে সরে যাবে কিনা। তো চিন্তা করলো যে এখন যে অবস্থা, রাস্তায় নিশ্চয়ই আরো পানি টানি জমছে, এর মধ্যে যাওয়াটা রাত হয়ে গেছে, বেশ রাত, বেরোনটা ঠিক হবে না। এর থেকে এক কাজ করি, সকালে যাই, আমি সব পর্দা টেনে শুয়ে পড়ি। এই চিন্তা করো মেকশিওর করলো যে ও লক টক সব করা আছে কিনা, দরজা সব লক আছে নাকি। তো জ্যাকেট তো আগেই চেঞ্জ করে রাখছে। তো নিজের জাস্ট প্যান্টটা চেঞ্জ করে ও পর্দা ভালো মতো টেনে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। তো ডাস্টিন বিছানায় শুয়ে অনেকক্ষণ তার ঘুম আসতেছে না, কারণ এই টিপ টিপ বৃষ্টির শব্দ আসতেছে, আর ওই যে মাথায় টেনশন যে ও কি দেখলো এটা চিন্তা, অনেকক্ষণ ঘুম আসতেছে না। তো এক সময় ওর এসে গেছে, তন্দ্রার মতো এসে গেছে, মানে ঘুম, মানে চোখ লেগে আসছে, ঘুমায় যাবে। এই সময় হঠাৎ করে মনে হলো যে ওর বিড়াল গড় করে ডাকতেছে। আর কেমন জানি বিড়াল যেরকম মারামারি করলে যেরকম শব্দ করে, ম্যাও এরকম করে, এরকম করতেছে, বেশ মানে গড় করে শব্দ করতেছে, আর বেশ গলার ভেতর থেকে শব্দ করতেছে। ও জাস্ট তাকায় দেখতেছে, তখন কিন্তু ভেতরের ওর যে কেবিন ল্যাম্প বন্ধ করা, এই পর্দার ফাঁক দিয়ে হালকা আলো আসতেছে, ওই রাতের আলো। এর মধ্যে ওই জানালার দিকে তাকায় বিড়ালটা ম্যাও করতেছে। পেছনের যে ওর ছিল, মানে হ্যাচটা ছিল, ওই হ্যাচের যে মানে ইটা পেছনের যে উইন্ডশিল্ডের মতো, হ্যাচের রেয়ার উইন্ডশিল্ড যেটা, ওইটা কিন্তু ও জাস্ট একটা হালকা পাতলা একটা দিয়ে দিছিল ফিল্টারের মতো, ওখানে পর্দা দেয় নাই। কারণ ওই দিনের বেলা তখন হালকা একটু আলো আসা দরকার। তো রাতের যে আলোটা, ওইটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, বাইরের অংশ ওই ফিল্টার ভেদ করেও খানিকটা দেখা যাচ্ছে। তো দেখতেছে বিড়ালটা ওই আলোতে, ওই হালকা আলো রুমের মধ্যে, ওই তার ওই ইসের মধ্যে, ভ্যানের মধ্যে, ওই হালকা আলোতে চোখে যতটুকু শুয়ে আসছে, এর মধ্যে ডাস্টিন দেখতেছে যে ওর যে ওই পিছনের যে রেয়ার উইন্ডশিল্ড যেটা আছে, ওইটার মধ্যে কিছু একটা হয়তো সামনে আসলো, মাথা, একটা মাথার মতো, এবং মাথাটা বেশ বড় বোঝা গেল। মানে রাতের ওই যে রাতের আলো যতটুকু পড়ছে, ওইটা তো ওই জায়গাটা কভার করছে। তো ওই জায়গায় যখন মাথাটা আসছে, একটা ছায়া তৈরি হয়েছে। ও দেখতেছে যে ওই মাথাটা সামনে আসছে, উইন্ডশিল্ডের একদম সামনে, বেশ বড় একটা মাথা, এরকম কালো রঙের আসছে এরকম। আর ওর বিড়াল ওইটার দিকে তাকায়, মানে একদম গলার ভেতর থেকে শব্দ করতেছে, এবং সে ভয় পাইছে। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়ে দেখে বিড়ালটা কাঁপতেছে লিটারালি ভিতরে, এবং তার লেজ এরকম ফুলে গেছে, সে বুঝতে পারছে। তো এইরকম অ্যাটাকিং সাউন্ড বিড়াল হয় না, প্রচন্ড ভয় পেয়ে অ্যাটাকিং হয়েছে বিড়ালটা। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়েছে, বলাইতেছে, কিন্তু বিড়াল মানতেছে না, সে এরকম করতেছে। এবং ডাস্টিনের প্রচন্ড ভয় লাগলো, কারণ সে ফিল করলো যে একটা এরকম মাথার মতো কিছু একটা এসে তার গাড়ির রেয়ার উইন্ডশিল্ডের মধ্যে, মনে হচ্ছে একদম নাক চেপে ধরে এরকম ভাবে করতেছে। এই সময় সে দেখলো যে একজোড়া চোখ মনে ওইখানে জল জল করতেছে, ওই ফিল্টারের ওই পাশে। ফিল্টারটা না থাকলে স্পষ্ট সে দেখতে পারতো। এখানে তার যা মনে হয়েছে, বড় একটা মাথা এবং জ্বলন্ত দুইটা চোখ, এরকম মানে জল জল করতে দুইটা চোখ, তার দিকে তাকায় আছে রেয়ার উইন্ডশিল্ডের এই ফিল্টারের ওই পারে। ওর কিন্তু একটা পাতলা প্লাস্টিকের নেট টাইপের ফিল্টার লাগানো, ওইটার মধ্যে না থাকলে কিন্তু পুরো স্পষ্ট সে হয়তো অনেক কিছুই দেখতে পারতো আরো। তো ডাস্টিন অন্ধকারে নিজেও কাঁপতেছে, ওর বিড়ালও এরকম গড়গড় করতেছে। সেই তো বিড়ালকে সে রিল্যাক্স করার চেষ্টা করতে, বিড়াল যাতে ওইটাকে আবার না ডাকে, কিন্তু বেশ বড় সাইজের। এই সময় সে একটা ভারী শব্দ শুনলো, মনে হলো নাক দিয়ে নিঃশ্বাস ফেলার মতো, আর মনে হলো তার ভ্যানটাকে কেউ একটু ধাক্কা দিল, সামনের দিকে নড়ে উঠছে ভ্যান। মানে ডাস্টিন এত ভয় পাইছে, ও লাফ দিয়ে তাড়াতাড়ি তার ওই বিছানার থেকে নেমে এসে একদম মানে প্রায় ক্রল করে, মানে একটা পা সামনে দিয়ে কোনো মতো তার সামনে চলে আসছে। এসে ড্রাইভিং সিটে বসে তার সামনের যে উইন্ডশিল্ডের যে একটা কভার দিয়ে রাখছিল, ওটা টান দিয়ে সরায় ফেললো, মানে দ্রুত গাড়িটা স্টার্ট দিল, দিয়ে ধুম করে সে ওটা ড্রাইভে ফেলে টান, মানে অ্যাক্সেলারেটর চেপে ধরছে। ওর এত খেয়ালও নাই যে ও কোন দিকে যাচ্ছে। হেডলাইটটা জ্বালাই দিয়েছে, হঠাৎ করে চোখে পড়লো সামনের রাস্তাটা, মানে ভিজা, পানি অনেকটাই জমে গেছে,
এদিক দিয়ে। তো মোটামুটি আন্দাজেই সে ঘুরায় সামনে বের হয়ে আসছে, প্রচন্ড ভয় পেয়েছে সে। এবং যখন সে ওই দিক দিয়ে বের হয়ে যায় ঘুরে, তখন পিছনে মনে হলো যে এক বিশাল জোরে একটা প্রাণীর ডাক। তো ডাস্টিন বলছে যে এই ডাকটা জাস্ট লাইক ওই যে আমি সহ ছোটবেলায় শুনছিলাম, মানে আমি যখন আরো ছোট ছিলাম, আমরা যখন গেছিলাম, যেই ডাকটা শুনছিল সেই ডাকটাই আরো লাউড, আরো কাছের থেকে শব্দটা পাইছে। তো ডাস্টিন তাড়াতাড়ি ওখান দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসতেছে এবং তার কাছে মনে হলো ওইটা জিনিসটা ডাকতে ডাকতে তার কাছাকাছি চলে আসতেছে, মানে সাউন্ডটা আরো লাউড হইতেছে, ওনার কাছাকাছি চলে আসতেছে। তো ও পিছনের দিকে তাকায়, ওই যে তার ইসে কিছু দেখতে পাচ্ছে না আলো আধারির মধ্যে। তো একটা জায়গায় এসে আলোটা বেশ ছড়ায় পড়ছিল রাস্তার দুই পাশে, মানে তার যে হেডলাইটের আলো এটা এভাবে ছড়ায় গেছে গাছে যে পিছনের অংশটা একটু আলোকিত হয়েছে, আর এর মধ্যে সে ব্রেক করছিল। এই টেইল লাইটের আলোতে আর এই লাইটের ছড়ানো আলোতে কিছু একটা মনে হয়েছে বেশ বড় সাইজের, মানে 8-9 ফিট হবে। তার যে ভ্যান ছিল ভ্যানের উচ্চতা হবে এরকম, দুইটা হাত উঁচা করে এরকম করে সাউন্ড করতেছে, মনে হলো একটা অবয়বের মতো। তো ডাস্টিন আসলে মানে ও থামার তো প্রশ্নই আসে না, ও কাদার মধ্যে দিয়ে চালায় যেভাবে পারে, উঠে এসে মেন রাস্তায় উঠছে। ওইখান থেকে মানে মেন রাস্তা মানে ওই যে ওই ক্যাম্পের ওই ফরেস্টের রাস্তায়, সেখানে উঠছে। ওইখান থেকে উঠে এসে চালায়, ওই রাত্রে বেলায় বের হয়ে গেছে একদম মেইন রোডে যে সে মানে খুব ফাস্ট চালায় সে একেবারে, মানে আমাদের বাবার যে বাড়ি, আমার আব্বা আলাদা থাকতো, ওই বাড়িতে চলে গেছে। ডাস্টিন আব্বার সাথে থাকতো না, ও আলাদা থাকতো, তারপরও সে আব্বার বাসায় চলে গেছে। তো যাওয়ার পর পার্কিং লটে গাড়ি পার্ক করে সে সমানে হং করতেছিল। তো হং করাতে আমার আব্বা আবার খুব একটু রাগী মানুষ, রাগ করে বেরিয়েছে, মানে হুজ দেয়ার বলে কি ব্যাপার বলে ডাস্টিনের গাড়ি দেখে সে চিন্তা করলো যে কি ব্যাপার, ও এরকম হং করতেছে কেন। আব্বা বেরোয় আসছিল বাসা থেকে, বেরোয় আসার পরে ডাস্টিন তখন গেট খুলে ফেলেছে। তো আব্বা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে আব্বাকে বললো যে এরকম ঘটনা, এরকম ঘটনা সম্পর্কে। তো আব্বা ওর সাথে রাগারাগি করলো যে তোমারে কে বলছে রাত বিরাইতে ক্যাম্পিং করতে, তুমি তো একটা মানে সিক মানুষ হয়ে যেতেছো, দিনের রাত্রে দিন নাই রাত নাই তুমি ভ্যান নিয়ে ঘুরো আর এদিক ওদিক যাও, মানে হোয়াট ইজ দ্য ক্যাচ। মানে আমার আব্বার কিছু ব্যবসা বাণিজ্য ছিল, ওগুলো দেখতে বলছিল ডাস্টিনরে, তো ওগুলোর দিকে ওর মন ছিল না একদম। তো আব্বা রাগারাগি করলো। তো যাই হোক ডাস্টিন পরে চলে আসে। তো এই ঘটনা তো আব্বা শুনছে এবং আমার ফ্যামিলির আরো আমার কাজিনরাও শুনছে, আমি তো শুনছি। তো আমার ভাই কিন্তু এই জিনিসটা দেখছিল এবং দ্যাট ইজ দ্য ক্লোজেস্ট মানে আমার ভাইয়ের এক্সপিরিয়েন্স যে এরকম অতিলৌকিক কিছু দেখার, এবং দ্যাট ইজ স্কেরি। তো এই ঘটনা ইরফান শুনতে শুনতে তাদের তখন অলরেডি আলো বের হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো তখন ওই ড্যান বলল যে আমার আরো ট্রিপ মারতে হবে, আরো অনেক ডেলিভারি আর সাইট আছে, যেতে হবে। তো যাই হোক তোমার এই ঘটনাটা বললাম, এরকম ঘটনা যদি তুমি লাইক করো, আরো এরকম ঘটনা পেলে তোমাকে আমি বলবো বলে ইরফানের কাছ থেকে ড্যান বিদায় নেয়। আর ইরফান বেশ ফ্যান্টাসাইজ হয়ে যায় চিন্তা করে যে কেমন লাগবে। ইরফান অনেকদিন চেষ্টা করছে, তার পরিচিত কিছু বন্ধু বান্ধবকে বলছে যে চলো আমরা যে উডসে যাই, মানে ওই নর্দার্ন সাইডে না যেতে পারলো মোটামুটি এখানে যেসব ক্যাম্পিং গ্রাউন্ড আছে ওখানে যাই। তো রাজি করাইতে পারে না, ওখানকার পরিচিত যারা আছে তারা কেউই নাকি যেতে চায় না ওইখানে, দে আর স্কেপটিক, মানে এইসব ব্যাপারে তারা রাজি না। তারা বলে যে আমরা দিনে কোথাও যাই পিকনিক করে চলে আসি, মানে রাতে থাকবে না তারা। এই জন্য ইরফানের যাওয়া হয় নাই। ইরফান উইশ করে যে সে যদি কখনো সুযোগ পায় সে কারোর সাথে চলে যাবে, হয়তো ড্যান বা এরকম কারোর সাথেই কোনো একটা চান্স খুঁজে যাবে, যে ঘুরে আসবে এরকম জায়গায় একটা রাতে ওভারনাইট স্টে করলে কেমন লাগে সে এক্সপিরিয়েন্সটা সে নেবে। আর যদি কোনো কিছু সেখানে সে পায় সেটা সে জানাবে, বলছে যে পেলে কোনো ভিডিও ফুটেজ পেলে সেটাও পাঠাবে। তো এই ছিল ইরফানের কালেক্ট করা একটা ঘটনা, যেটা আমি শেয়ার করলাম আমার মতো করে। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, ভয়ের লাগছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আজ থেকে 8-9 বছর আগের একটি ঘটনা। আমার নাম আরিফ। আমি একটি জেলা হাসপাতালের মর্গে নাইট শিফটের সহকারী হিসেবে চাকরি শুরু করেছি। প্রথম কয়েক সপ্তাহ সবকিছু স্বাভাবিকই ছিল। মৃতদেহ গ্রহণ, কাগজপত্র মিলিয়ে রাখা, ডাক্তার আসলে সহযোগিতা করা, এটাই ছিল আমার কাজ। কিন্তু হাসপাতালের পুরনো কর্মচারীরা সবসময় একটি কথা বলতো, 13 নম্বর ড্রয়ার কখনো খোলো না। আমি ভেবেছিলাম নতুনদের ভয় দেখানোর জন্য হয়তো এইসব গল্প বানানো হয়। এক বর্ষার রাত তখন 1:45। পুরো হাসপাতাল প্রায় নিস্তব্ধ। হঠাৎ করেই মর্গের ল্যান্ডলাইনটি
ফোনটি বেজে উঠল। ফোন ধরতেই উপাস থেকে ভেসে এলো খুব ধীর একটি কণ্ঠস্বর, 13 নম্বরটা খুলে দেখো। আমি বললাম, কে বলছে? কোনো উত্তর নেই। আমি ভাবলাম কেউ হয়তো মজা করছে, কিন্তু ঠিক 5 মিনিট পর মর্গের ফ্রিজ রুমের ভেতর থেকে টক 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 একটি শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল কেউ ভিতর থেকে ধাক্কা দিচ্ছে। আমি টর্চ হাতে নিয়ে গেলাম। এক এক করে সব ডয়ার আমি চেক করতে লাগলাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এভাবে সবগুলো। শেষে আমার চোখ পড়লো 13 নম্বর ডয়ারে। ডয়ারটির উপর ধুলোর আবরণ, মনে হচ্ছিল বহু বছর কেউ ছুঁয়েই দেখিনি। কিন্তু ভিতর থেকে আবারও একটি কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠটি শুনে আমার হাত কাঁপা শুরু করে দিল। তবুও সাহস করে আমি হাতল ধরলাম। আর ঠিক তখনই পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, হলো না। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, শুধু করিডোরের আলোটা টিমটিম করছে। আমি আবার ডয়ারের দিকে তাকালাম, এবার শব্দটি বন্ধ। ভাবলাম হয়তো ইঁদুর, তাই ধীরে ধীরে ডয়ারটা টেনে খুললাম। ভিতরে কোনো কিছুই ছিল না, শুধু একটা পুরনো সাদা কাপ। আমি স্বস্তির নিঃশ্বাস পেলাম। ঠিক তখনই আমার পিছন থেকে একটি ঠান্ডা কণ্ঠস্বর আমার গায়ে এসে লাগলো। আমি ঘুরে দাঁড়াতেই আবারও কেউ, কিন্তু ড্রয়ারটা আবার নিচ থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে অফিস রুমে চলে গেলাম। সিসিটিভি খুলে দেখলাম রেকর্ডিংয়ে যা দেখলাম তা আমি আজও ভুলতে পারিনি। আমি স্পষ্ট দেখলাম, আমি যখন 13 নম্বর ডয়ার খুলেছি, আমার ঠিক পিছনে সাদা কাপড়ে মোড়ানো একজন মানুষ দাঁড়িয়েছে, কিন্তু আমি তাকে তখন দেখিনি। পরের দিন সকালে ভিডিওটা ডাক্তারদের দেখাতে গেলাম। ফাইল ওপেন হতেই সেই অংশটা আর নেই। পুরো 2 মিনিট ভিডিও ব্ল্যাঙ্ক। এরপর হাসপাতালের সবচেয়ে পুরনো দারোয়ান আমাকে বলল, আজ থেকে 18 বছর আগে 13 নম্বর ডয়ারে রাখা হয়েছিল এক অজ্ঞাত মরদেহ। পোস্টমর্টমের আগেই লাশটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। তারপর থেকে সেই ডয়ার খুললে সে কয়েক রাত একই ফোন কল পায়। আমি এসব বিশ্বাস করিনি, কিন্তু তৃতীয় রাতে আমার ব্যক্তিগত মোবাইলে অজানা নাম্বার থেকে কল আসে। উপাস থেকে সেই কণ্ঠস্বর, আমি এখনো 13 নম্বরেই আছি। কল কেটে গেল। আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে ফোন করলাম। ডিউটিতে থাকা সহকর্মী কাপা গলায় বলল, আরিফ ভাই, 13 নম্বর ডয়ারটা নিজে নিজেই খুলে গেছে। আমি পরের দিনেই চাকরি ছেড়ে দিই। আজও মাঝরাতে অজানা নাম্বার থেকে ফোন এলে আমি আর কখনো রিসিভ করি না, কারণ আমি জানি সব ফোন জীবিত মানুষ করে না। আমি চাকরি ছেড়ে দেওয়ার পর ভেবেছিলাম সবকিছু হয়তো বা শেষ হয়ে যাবে, কিন্তু আসল ভয় তখনও শুরুই হয়নি। চাকরি ছাড়ার ঠিক 7 দিন পর রাত 3:13 আমার ফোন বেজে উঠল। ফোনে কোনো নাম্বার নেই, স্ক্রিনে এক কথা কোনো নাম্বার দেখা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল আননোন কলার। অনেকক্ষণ দ্বিধায় থাকার পর ফোনটি ধরলাম। ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ভেসে এলো একটি ধীর কর্কশ কণ্ঠস্বর, তুমি দরজা খুলেছিলে, এখন আমাকে বন্ধ করবে কে? এটি বলে লাইন কেটে গেল। আমার যেন পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। পরের দিন সকালে সে সিদ্ধান্ত নিল হাসপাতালে গিয়ে সবকিছু একবার দেখে আসবে। হাসপাতালে পৌঁছতেই সে অবাক হয়ে গেল। পুরনো দারোয়ান, যিনি তাকে 13 নম্বর ডয়ারের গল্প বলেছিলেন, তাকে আর খুঁজে পাওয়া গেল না। অন্য কর্মচারীরা জানালো, আপনি কি বলছেন? এই নামে এখানে গত 10 বছরে কোনো দারোয়ান কাজ করেন। আরিফের যেন মাটির নিচের মাটি সরে গেল। তাহলে সেদিন রাতে যার সঙ্গে সে কথা বলেছিল সে কে ছিল? সেদিন রাতে সে চুপি চুপি মর্গের সিসিটিভি রুমে ঢুকে পুরনো হাড্ডি খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর 18 বছর আগের একটি ব্যাকআপ ফাইল পেল। ভিডিওটি চালাতেই দেখা গেল একটি অজ্ঞাত মরদেহ 13 নম্বর ড্রয়ারে রাখা হচ্ছে, কিন্তু রাত
3:13 ডয়ারটি নিজে নিজেই কেন জানি না খুলে গেল। তারপর ক্যামেরার ছবিতে হঠাৎ ঝিরঝির শব্দ, ভিডিও ঝাপসা, আর ঠিক কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল সাদা কাপড়ে ঢাকা একটি অবয়ব ক্যামেরার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। এবার ভিডিও সম্পূর্ণ কাল। তখনই সিসিটিভি রুমের পেছনের দরজায় কি জানি টকটক করতে লাগলো, আর এই ধীরে ধীরে দরজার কাছে গেল। সে জিজ্ঞেস করলো কে, কোনো উত্তর নেই। আবারও সেই টকটক শব্দ আসলো। সে সাহস করে দরজা খুলল। করিডোর একবারই ফাঁকা ছিল, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। সেই পায়ের ছাপ সোজা এগিয়ে গেছে মর্গের 13 নম্বর ডয়ারের দিকে। আরিফ টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। দূর থেকে সে দেখল 13 নম্বর ডয়ারটি আধ খোলা, আর ভেতর থেকে কেউ যেন খুব আস্তে ফিসফিস করে বলছে ফিরে এসো। আরিফ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ডয়ারটি নিচ থেকেই আরও একটু খুলে গেল। ভেতরে এবার সাদা কাপড় নয়, দেখা গেল একটি পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লাল কালি দিয়ে স্পষ্ট লেখা যে এই ডায়েরি পড়বে পরের নাম তার হবে। আরিফ কাবা হাতে ডায়েরি তুলল। ঠিক তখনই মর্গের সব আলো কেন যেন একসঙ্গে নিভে গেল। চারপাশে শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে ভেসে এলো কারো হাঁটার শব্দ। মর্গের সব আলো নিস্তব্ধ হয়ে যাওয়ার পর চারপাশে এমন এক নিস্তব্ধ নেমে এলো যেন পুরো হাসপাতাল শ্বাস নেওয়াই বন্ধ করে দিয়েছে। শুধু শোনা যাচ্ছে টপ 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 কারো ভেজা পায়ের শব্দ। আরিফ টর্চ জ্বালানোর চেষ্টা করল। একবার জ্বলে, আবার নিভে যায়। দ্বিতীয়বার জ্বলতেই ক্ষীণ আলোয় সে দেখতে পেল করিডোরের একবারে শেষ মাথায় সাদা কাপড়ে মোড়ানো একটু অবয়ব দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু। অবয়বটি 1 ইঞ্চিও নড়ছে না। আরিফ ভয়ে পেছাতে শুরু করল। ঠিক তখনই তার হাতে ধরা পুরনো ডায়েরির পাতাগুলো নিচ থেকে উল্টাতে লাগলো। একটি পাতা এসে থেমে গেল। সেখানে স্পষ্ট লেখা, যে আমাকে দেখবে সে আর কখনো একা থাকবে না। আরিফ চোখ তুলে আবারও করিডোরের দিকে তাকাল। অবয়বটি আর আগের জায়গায় নেই। সে হঠাৎ অনুভব করতে পারল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। খুব ধীরে ধীরে সে ঘুরে তাকালো, দেখলো কেউ নেই, কিন্তু মেঝেতে নতুন ভেজা পায়ের ছাপ তৈরি হচ্ছে, এমনভাবে যেন অদৃশ্য কেউ তার দিকে এগিয়ে আসছে। 1, 2, 3 পায়ের ছাপগুলো এসে থামলো ঠিক আরিফের সামনে। হঠাৎ করেই পুরো মর্গে একসঙ্গে সব ফ্রিজের অ্যালবাম বেজে উঠল। সব ডয়ারের লক নিজে থেকেই খুলতে শুরু করলো। আরিফ আতঙ্কে দৌড়ে দরজার দিকে গেল। দরজা খুলছে না। সে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে এলো, 13 নম্বরটা বন্ধ না করলে কেউ এখান থেকে বের হতে পারবে না। আরিফ সাহস করে আবারও 13 নম্বরের ডয়ারের কাছেই ফিরে গেল। ডায়েরির শেষ পাতায় ছোট্ট একটি বাক্য লেখা ছিল, সত্য লুকিয়ে আছে নামের মধ্যে। সে ডয়ারের ভিতরে টর্চের আলো ফেলতেই প্রথমবারের মতো সে লক্ষ্য করল ভিতরে ধাতব দেয়ালে নখ দিয়ে আশ্রে কেটে একটি নাম লেখা আছে, রাশেদ। আরিফের বুক যেন কেঁপে উঠল। এই নামটি তো সেই আর্যের নাম যিনি তার গল্প রেডিওতে শুনিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি নতুন মেসেজ এলো। কোনো নাম্বার নেই, শুধু লেখা, পরের গল্পটা কে বলবে জানো? আরিফ ধীরে ধীরে ফোনের স্ক্রিনে নিজের প্রতিদ্বন্দ্বী দেখতে পেল, কিন্তু সেখানে সে একা না। তার ঠিক পেছনে সাদা কাপড়ে মোড়ানো সে অবয়ব দাঁড়িয়ে আছে। ফোনটি তার হাত থেকে পড়ে গেল। চারপাশে আবার নিস্তব্ধ। পরের দিন সকালে হাসপাতালের কর্মীরা মর্গের দরজা খুলে দেখলো 13 নম্বর ডয়ারটি বন্ধ। ডায়েরিটিও নেই, আরিফও নেই, শুধু মেঝেতে পড়ে আছে তার পরিচয়পত্র। সেদিনের পর থেকে হাসপাতালের কর্মীরা বলে রাত 3:13 যদি কেউ মর্গের করিডোরে দাঁড়িয়ে খুব মন দিয়ে শোনে, তাহলে দূর থেকে কোথাও কারো কণ্ঠস্বর ভেসে আসে। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।